তুমি কি কানে শুনো না রায়ান? চুপ করো। হ্যালো, হ্যাঁ, হাই রাতুল, কেমন আছো ভাইয়া? হাই তোসরা, তোমার নাম ইসলাম তোসরা? আচ্ছা, কেমন আছো আপু? হ্যালো, আচ্ছা, আমাকে একটু বলো, ঠিক আছে নাকি? সাউন্ড শোনা যাইতেছে নাকি? দেখতে পাইতেছো নাকি ঠিক মতো? ব্লার আছে নাকি? কারণ আজকে বৃষ্টি হয়েছে, তো আমাদের ওয়াইফাই কানেকশন একটু খারাপ, আর ওয়াইফাই একটু প্রবলেম করতেছে। একটু বলো সবকিছু ঠিক আছে নাকি? ওয়ালাইকুম আসসালাম। আর হচ্ছে সব ঠিক থাকলে বলো, আর কয়েকজন জয়েন করুক, তারপরে আমি স্টার্ট করবো। হাই ভাইয়া অর্পণ। আচ্ছা আচ্ছা, ভয়েস পারফেক্ট আছে। আচ্ছা ঠিক আছে, সবকিছু ক্লিয়ার আছে। 29 জন। আচ্ছা, ওকে। এই ওয়াইফাই নিয়ে আমি অনেক টেনশনে থাকি, এই ওয়াইফাইটা খুবই। আজকে কি ক্লাস? আজকে হচ্ছে তোমার পরিপাকের পার্ট 4 পড়াইতেছি। পরিপাকি চ্যাপ্টারটা অনেক লেন্দি হয়ে গেছে, এটা অনেকদিন ধরে চলতেছে, শেষও হইতেছে না। আজকে পরিপাক পড়াবো, পড়ানোর পরে হচ্ছে নেক্সট দিন হচ্ছে নেক্সট 2 দিন বায়োলজি বোটানি পড়াবো। কারণ এতদিন ধরে জুলজি পড়তে পড়তে আমার পড়াইতে পড়াইতে আমারও বোরিং লাগতেছে, মনে হয় তোমরাও বোর হয়ে যাচ্ছ এতদিন ধরে জুলজি পড়তে পড়তে। আচ্ছা ঠিক আছে, অনেকজন জয়েন করছো। এখন আমি স্টার্ট করি। আচ্ছা, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, যেখান থেকে জয়েন করতেছো, ঢাকা থেকে, গ্রাম থেকে। এখন তোমাদের হচ্ছে আমি লাস্ট ক্লাস পর্যন্ত পরিপাকের হচ্ছে জুলজি পরিপাক পড়াইতেছিলাম জুলজির। আজকেও হচ্ছে পরিপাকি পড়াবো, পরিপাকি আজকে কয়েকটা টপিক পড়াবো। পড়ানোর পরে তারপরে হচ্ছে নেক্সট দিন থেকে বোটানি স্টার্ট করব। বোটানি দুই দিন বোটানির ক্লাস নিব, তারপরে আবার জুলজি স্টার্ট করব। এভাবে পড়াবো, বোটানি আর জুলজি অল্টারনেট করে করে। কারণ না হয় হতেছে বোর হয়ে যায়, মানে একই জিনিস পড়তে পড়তে। হ্যাঁ, আচ্ছা। হুম। আর হচ্ছে কি বলে জানি, ও তোমাদের তোমাদের ফ্রেন্ডদের হচ্ছে মানে তোমরা লাইফটা শেয়ার করে দাও, যাতে তোমাদের ফ্রেন্ডরা দেখতে পারে, ওদের যাতে অ্যাটলিস্ট যাদের এটা পড়া হয় নাই তারা যাতে এটা পড়ে একটু তাদের উপকার হয়। আর হচ্ছে তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও যারা ক্লাসটা করতে চায় বা যাদের দরকার আছে, ঠিক আছে? আর তোমরাও ভালো মতো ক্লাসটা করো, দেখো। আর যদি কিছু না বুঝো কমেন্টে জানাইও আমাকে, আমি আবার রিপিট করব। যদি কোনো প্রবলেম থাকে, এক্সট্রা কিছু যদি জানতে চাও সেটাও জানাইও, আমি যতটুকু পারি তোমাদেরকে জানানোর চেষ্টা করব, ঠিক আছে? এখন শুরু করি, ঠিক আছে? লাস্ট ক্লাসে আমরা পড়ছিলাম তোমার লিভারে হচ্ছে কিভাবে পরিপাক গ্রন্থি পড়তেছিলাম আমরা। পড়ছিলাম যে হচ্ছে লিভারের 2 ধরনের কাজ থেকে সঞ্চয় ভূমিকা আর হচ্ছে বিপাকীয় ভূমিকা। আচ্ছা, আজকে পড়বো হচ্ছে বিপাকীয় ভূমিকা। হোমওয়ার্ক চাও ক্লাসের? হ্যাঁ, হোমওয়ার্ক দিব। তোমাদেরকে কি টাইপের হোমওয়ার্ক দিব আমি তো চিন্তা করে নেই, তারপরে হোমওয়ার্ক দিব। কারণ আমি কখনো হোমওয়ার্ক দিই নাই, ওই রকম টিচার তো না। আচ্ছা যাই হোক, দেখি তোমাদেরকে কি হোমওয়ার্ক দেওয়া যায়। ইনশাল্লাহ হোমওয়ার্ক দিব, অবশ্যই হোমওয়ার্ক দিব। হোমওয়ার্ক ছাড়া পড়ালেখা হয় না। তোমরা অনেকে আছে অনেক ফাঁকিবাজ, পড়ালেখা করো না। আমার নিজের ভাই অনেক বেশি ফাঁকিবাজ, সে পড়ালেখা করে না, তাকে হোমওয়ার্ক দিলেও সে পড়ালেখা করে না। আচ্ছা, এই তো জিজ্ঞাসা করে ফেলছে সুদীপ্ত রাইদের কথা। রাইদ কই আপু? রাইদ হচ্ছে ভাইয়া এতক্ষণ খাওয়া দাওয়া করতেছে, খাওয়া দাওয়া করে আর ফোন চালায়, আর হচ্ছে খালি নেটফ্লিক্সে দেখে, আর খালি হচ্ছে ফ্রেন্ডস দেখে। রাইদ কোনো পড়ালেখা করে না, রাইদকে অনেক বকাঝকা করে পড়ালেখা করাইতে হয়, ঠিক
আছে? তোমরা রাইদের ফ্রেন্ডরা যারা ভাবো যে রাইদ বাসায় পড়ালেখা করে ফাটায় দেয়, মোটেও না, এটা খুবই একটা ভুল ধারণা। রাইদের মাথায় একটু বুদ্ধি দিও, যে বললো যে ভাই তুই একটু পড়ালেখা করিস, ঠিক আছে? আচ্ছা চলো, বেশি আমি কথা বলা স্টার্ট করলে আমার হইতেছে, গল্প করা স্টার্ট করলে আমার থামতে ইচ্ছা করে না, আমি পড়ায় চলে যাই তাড়াতাড়ি, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আসি লিভারে। লিভারের হচ্ছে দুই ধরনের কাজ ছিল, একটা ছিল হচ্ছে তোমার সঞ্চয় ভূমিকা, আর একটা ছিল হচ্ছে বিপাকীয় ভূমিকা। সঞ্চয় ভূমিকা আমরা পড়ছিলাম, বলো তো তোমাদের মনে আছে কিনা সঞ্চয় ভূমিকার কাজগুলো আমরা কিভাবে মনে রাখবো বলছিলাম, মনে আছে? সঞ্চয় ভূমিকা আমরা কিভাবে মনে রাখবো, কারণ আমি বলছিলাম যে মেডিকেল অ্যাডমিশন টেস্টে তোমার হচ্ছে ইয়া আসে, নামগুলা দিয়ে আসে যে নিচের কোনটা যকৃতের সঞ্চয় ভূমিকা বা নিচের কোনটা যকৃতের সঞ্চয় ভূমিকা না। তো এখন বলো তোমাদের মনে আছে আমি কিভাবে বলছিলাম সঞ্চয় ভূমিকা মনে রাখার কথা? আচ্ছা, যারা আমাকে হ্যালো দিতেছো তাদের সবাইকে হ্যালো, যারা সালাম দিতেছো তাদের সবাইকে ওয়ালাইকুম আসসালাম। তারপরে হচ্ছে এখন বলো তোমাদের মনে আছে সঞ্চয় ভূমিকার কথা আমি কিভাবে বলছিলাম? মনে নাই, আমি বলি শুনো। বলছিলাম কি যে যকৃতের সঞ্চয় ভূমিকার যে পয়েন্টগুলো আছে সেগুলোর সবগুলোর লাস্টে হচ্ছে সঞ্চয় লেখা থাকে, তাই না? সবগুলোর লাস্টে সঞ্চয় লেখা থাকে। কি কি সঞ্চয় ভূমিকা ছিল যকৃতের? গ্লাইকোজেন সঞ্চয় ছিল, তারপরে হচ্ছে রক্ত সঞ্চয় ছিল, তারপরে যকৃত কি করে ভিটামিন সঞ্চয় করে, খনিজ দ্রব্য সঞ্চয় করে, তারপরে হচ্ছে পিত্তরস সঞ্চয় করে, লিপিড আর অ্যামিনো অ্যাসিড সঞ্চয় করে, তাই না? এই কয়টা জিনিস সঞ্চয় করে। এখন একটা জিনিস মনে আছে, রক্তের কথা বলছিলাম যে যকৃত কতটুকু পর্যন্ত রক্ত সঞ্চয় করে রাখতে পর্যন্ত যকৃত রক্ত সঞ্চয় করে রাখতে পারে, এটা কিন্তু মেডিকেল অ্যাডমিশন টেস্টের অবজেক্টিভে আসে। তারপরে হচ্ছে তোমার এমনিতেও তোমাদের এইচএসসি পরীক্ষার সময়ও অবজেক্টিভে কিন্তু আসে, ঠিক আছে? তারপরে আরেকটা জিজ্ঞা বলছিলাম যে কি জানি, গ্লাইকোজেন সঞ্চয়, হ্যাঁ গ্লাইকোজেন সঞ্চয়ের জন্য কোন ধরনের হরমোন গ্লাইকোজেন সঞ্চয় কাজ করে, সেটা ছিল কি ইনসুলিন হরমোন। গ্লাইকোজেন গ্লুকোজকে গ্লাইকোজেনে কনভার্ট করতে ওটাকে হচ্ছে যকৃতে সঞ্চয় করে রাখতে কাজ করে। এত দিয়ে এখন গেল হচ্ছে আমাদের কি বলে ইয়া গেল, যকৃতের সঞ্চয় ভূমিকা গেল। আজকে আমরা পড়বো হচ্ছে যকৃতের বিপাকীয় ভূমিকা, ঠিক আছে? এখন চলো যকৃতের বিপাকীয় ভূমিকা কি দেখাই। দেখো ঠিক আছে না, বলো তো আমাকে, দেখা যায় আজকেও। আচ্ছা চলো, এখন আমরা পড়ি যকৃতের বিপাকীয় ভূমিকা। যকৃতের মধ্যে কি কি আছে? ব্লার লাগে? ও কেন ব্লার লাগতেছে? আবার আজকে ব্লার আসতেছে। এখনো কি ঝাপসা? দেখো তো এখনো কি ঝাপসা আসে নাকি। বলো তো আর কারো কারো আর সবার কাছে কি ঝাপসা লাগতেছে? না, হুম, আজকে আবার ঝাপসা কেন? ও, তো বই তো ঝাপসা, খাতাটা দেখো তো ঝাপসা আসে নাকি, খাতাও কি ঝাপসা আসে?
ঝাপসার যন্ত্রণায় আমি পাগল হয়ে যাব। কোনোদিন ঝাপসা, কোনোদিন সাউন্ড শোনা যায় না। বিটিভির মতো ঝিরঝির করে। বই দেখো তো এখনো কি ঝাপসা নাকি? ফোকাস দিচ্ছি রে ভাই। কিছুটা ক্লিয়ার। এবার ঠিক হয়েছে। আচ্ছা, একজন বলছো ক্লিয়ার হয়েছে, আচ্ছা দুইজন বলছো ক্লিয়ার হয়েছে, আবার কে বলো ঝাপসা? এক দুইজন না বললে ক্লিয়ার হয়েছে? আচ্ছা ঠিক আছে, মোটামুটি যেহেতু চলে, এখন আমি পড়া স্টার্ট করি। কারণ হইতেছে তোমরা যদি ঝাপসা থাকে তাহলে তোমাদের বই দেখো, কিছু করার নাই। এখন ওয়াইফাই বৃষ্টি হয়েছে, ওয়াইফাই কানেকশন খারাপ, আমি বই দেখো, আশা করি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, বই তো আছেই তোমাদের কাছে, হ্যাঁ সেটাই। আচ্ছা শুনো। আচ্ছা, তাইলে যকৃতে বিপাকীয় ভূমিকা, যকৃতের বিপাকীয় ভূমিকার মধ্যে ফার্স্টেই হচ্ছে শর্করা বিপাক। ঠিক আছে, শর্করা বিপাক। শর্করা বিপাকে দেখো, যকৃত শর্করা বিপাকের ক্ষেত্রে কয়েকটা জিনিস করে, একটা হচ্ছে গ্লাইকোজেনেসিস আর একটা হচ্ছে তোমার গ্লুকোনিওজেনেসিস, এই দুই ভাবে হচ্ছে শর্করার বিপাক করে। এখন গ্লাইকোজেনেসিস গ্লুকোনিওজেনেসিস এই দুইটা কি, মানে এখানে তোমার জিনিসটা বোঝার আগে তোমাকে আগে জানতে হবে গ্লাইকোজেনেসিস কি আর হচ্ছে গ্লুকোনিওজেনেসিস কি, তাই না? তাহলে আসো আগে আমরা দেখি গ্লাইকোজেনেসিস কি আর গ্লুকোনিওজেনেসিস কি। কারণ এই দুইটা জানা ছাড়া এগুলার মধ্যে একটু কনফিউশন হয়, যেমন গ্লাইকোজেনেসিস, গ্লাইকোজেনোলাইসিস, গ্লুকোনিওজেনেসিস আর হচ্ছে গ্লাইকোলাইসিস, এই চারটা জিনিসের মধ্যে সবার কনফিউশন হয়। অবজেক্টিভে গেলেও ঝামেলা হয়ে যায়, পরীক্ষার সময় লিখতে গেলেও দেখা যায় তোমাকে বললো গ্লাইকোজেনেসিস কি, তুমি গ্লাইকোজেনোলাইসিসের সংজ্ঞা লিখে দিয়ে আসলাম। এরকম হয় অনেক সময়, অনেকের সাথে হয়। আমার নিজের অনেক প্যাচ লাগতো, তাই আমার কাছে মনে হয় তোমাদের মধ্যে কারো কারো প্যাচ লাগতেও পারে, তো জেনে রাখাটা ভালো। এখন দেখো ফার্স্ট আমি বলি গ্লাইকোজেনেসিস। গ্লাইকোজেনেসিস মানে হচ্ছে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন উৎপন্ন হওয়া। জেনেসিস, জেনেসিস কোনো কিছু উৎপন্ন হওয়া, আর লাইসিস মানে হচ্ছে কোনো কিছু ভেঙে যাওয়া। ঠিক আছে, এখন গ্লাইকোজেনেসিস মানে কি, গ্লাইকোজেন উৎপন্ন হইল। কিভাবে উৎপন্ন হইল? গ্লুকোজ থেকে গ্লাইকোজেন উৎপন্ন হইল। তারপরে হচ্ছে তোমার আসলো গ্লাইকোজেনোলাইসিস। আবারও কি ঝাপসা? আমার ফোনের মধ্যে তো তাও আমি কিছুটা বুঝতে পারতেছি, কারণ আমার লেখা তো, তাই আমি বুঝতে পারতেছি। তোমরা একটু শুনো, শুনে শুনে লিখো, ঠিক আছে? এই চারটা পয়েন্ট লিখে রাখো খাতার মধ্যে, যারা পারো নোট করতে খাতায় নোট করে রাখো, ঠিক আছে? এখন দেখো, গ্লাইকোজেনেসিস গেল, এরপরে আসি হচ্ছে আমরা গ্লাইকোজেনোলাইসিস। অর্থাৎ গ্লাইকোজেনোলাইসিস মানে হচ্ছে গ্লাইকোজেন ভেঙে যাবে। এখন গ্লাইকোজেন ভেঙে কি হবে? গ্লুকোজ হবে। অর্থাৎ গ্লাইকোজেনোলাইসিসে গ্লাইকোজেন থেকে গ্লুকোজ হয়। তাহলে গ্লাইকোজেনেসিস আর গ্লাইকোজেনোলাইসিস একটা আরেকটার পুরো অপোজিট। গ্লাইকোজেনেসিসে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন হয়, গ্লাইকোজেনোলাইসিসে গ্লাইকোজেন থেকে গ্লুকোজ হয়। আচ্ছা সব ঠিকঠাক আছে, আচ্ছা ঠিক আছে। তাহলে গ্লাইকোজেনেসিস আর গ্লাইকোজেনোলাইসিস গেল।
এখন আসি গ্লুকোনিওজেনেসিসে। গ্লুকোনিওজেনেসিস মানে কি? জেনেসিস, এখানে কি বলছে? জেনেসিস আছে, তার মানে হচ্ছে গ্লুকোজ উৎপন্ন হবে। গ্লুকোজ উৎপন্ন হবে, কিন্তু এখানে একটা ডিফারেন্ট আছে। নর্মালি কি কার্বোহাইড্রেট থেকে হচ্ছে আমরা গ্লুকোজ পাই, কিন্তু এখানে আমরা গ্লুকোনিওজেনেসিসে আমরা গ্লুকোজ পাবো নন কার্বোহাইড্রেট সোর্স থেকে। অর্থাৎ গ্লুকোনিওজেনেসিসে গ্লুকোজ উৎপন্ন হবে অ্যামিনো অ্যাসিড, গ্লিসারল এইসব থেকে মেটাবলিজম প্রক্রিয়ার মাধ্যমে গ্লুকোজ উৎপন্ন হবে। আর এগুলো কি হচ্ছে তোমার নন কার্বোহাইড্রেট সোর্স, কজ অ্যামিনো অ্যাসিড কি প্রোটিন থেকে আসে, গ্লিসারল কোথা থেকে আসে? ফ্যাট থেকে আসে। তার মানে এগুলো নন কার্বোহাইড্রেট সোর্স, আর এগুলোর মধ্যে হচ্ছে আমরা গ্লুকোজ উৎপন্ন করতে পারবো। আরেকটা হচ্ছে গ্লাইকোলাইসিস, অর্থাৎ গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হবে। ঠিক আছে, তাহলে এটা হলো কি গ্লাইকোলাইসিস। এটা হচ্ছে তোমরা যখন তোমাদের ওই যে কি জানি উদ্ভিদ শারীরতত্ত্ব একটা চ্যাপ্টার আছে বোটানিতে, ওখানে ওইটা যখন পড়বা তখন ওখানে তোমরা গ্লাইকোলাইসিস পাথওয়ে পাবা। এই গ্লাইকোলাইসিস একটা পাথওয়ে যেটার মাধ্যমে গ্লুকোজ থেকে আমরা পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করি। ঠিক আছে, তাহলে এখন আমি আরেকবার চারটা রিপিট করি। গ্লাইকোজেনেসিস হচ্ছে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন উৎপন্ন হবে। গ্লাইকোজেনোলাইসিসে গ্লাইকোজেন থেকে গ্লুকোজ উৎপন্ন হবে। গ্লুকোনিওজেনেসিসে হচ্ছে গ্লুকোজ উৎপন্ন হবে, কিন্তু সেটা নন কার্বোহাইড্রেট সোর্স থেকে, লাইক অ্যামিনো অ্যাসিড, ফ্যাট বা গ্লিসারল। এখান থেকে হচ্ছে গ্লুকোজ উৎপন্ন হবে, ফ্যাট থেকে না, গ্লিসারল থেকে গ্লুকোজ উৎপন্ন হবে। তাহলে গ্লুকোনিওজেনেসিসে অ্যামিনো অ্যাসিড আর গ্লিসারল থেকে গ্লুকোজ উৎপন্ন হবে। তারপরে আসো কি গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিসে গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হবে। এই চারটা জিনিস। ঠিক আছে, এখন এই চারটা জিনিস মাথায় ভালো মতো এই চারটা জিনিস ক্লিয়ার করে নাও, কারণ হচ্ছে এগুলার কনফিউশন লাগলে পরে অনেক প্রবলেম হয়। এখন আসি আমরা যেটা পড়তেছিলাম, যকৃতের বিপাকীয় ভূমিকা। যকৃতের বিপাকীয় ভূমিকা। এখন যকৃতের বিপাকীয় ভূমিকার মধ্যে প্রথমেই একটা হচ্ছে কি গ্লাইকোজেনেসিস। এখন গ্লাইকোজেনেসিস কিভাবে হয়? যকৃত গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায় গ্লুকোজ থেকে গ্লাইকোজেন উৎপন্ন করে। এখানে কি হয়, খাবার পরিপাক হওয়ার পর যে গ্লুকোজটা উৎপন্ন হইল সেটা তো আমাদের ক্ষুদ্রান্ত্রের কোষের মধ্যে শোষিত হয়। হ্যাঁ, এটা যখন গ্লুকোজ অ্যাবজর্পশন পড়াবো লাস্টে আজকে, ওইটাতে যখন পড়বো তখন দেখবা গ্লুকোজ কিভাবে অ্যাবজর্ব হয় ক্ষুদ্রান্তে। তো এখন ধরো গ্লুকোজ তো অ্যাবজর্ব হওয়ার পর সেটা হচ্ছে আমাদের পোর্টাল শিরা থাকে কতগুলা, পোর্টাল ভেইন বলে যেগুলাকে। এগুলা হইতেছে আমাদের অ্যাবডোমেনের যে অর্গানগুলো আছে, যেমন হচ্ছে একটা হচ্ছে আমাদের তোমার কি বলে এটাকে ডাইজেস্টিভ ট্র্যাক্টের যে অর্গানগুলো, স্টমাক, তারপরে হচ্ছে ক্ষুদ্রান্ত্র এইসব, তারপরে হচ্ছে তোমার প্যানক্রিয়াস আছে, গল ব্লাডার আছে, লিভার আছে। এগুলা প্যানক্রিয়াস আছে, গল ব্লাডার আছে, লিভার না, প্যানক্রিয়াস, গল ব্লাডার, তা এইসব থেকে হচ্ছে তোমার রক্তটা একটা ব্লাড ভেসেলের মধ্য দিয়ে যে আমাদের লিভারে যায়। এই যে ব্লাড ভেসেলটা হচ্ছে এইসব অর্গান থেকে বিভিন্ন ব্লাড এবং ব্লাডের সাথে বিভিন্ন নিউট্রিয়েন্টস গুলা শোষণ করে আমার লিভারে পাঠায়। সেই ভেইনটাই হচ্ছে আমাদের পোর্টাল ভেইন বা পোর্টাল শিরা। হ্যাঁ, এখন ক্ষুদ্রান্ত্রে আমাদের গ্লুকোজ শোষিত হওয়ার পর এটা পোর্টাল শিরার মাধ্যমে হচ্ছে আমাদের যকৃতে প্রবেশ করবে। হ্যাঁ, এখন এই শিরাটাই হচ্ছে মেইনলি গ্লুকোজ বহনকারী একটা আচ্ছা কি বললো আর আচ্ছা ভাইয়া তুমি এটা কি বললা, আর আপু ইম্পর্টেন্ট পার্ট টু ডু। আচ্ছা ঠিক আছে, শুনো, তারপরে হচ্ছে এই তো গেল। তাহলে প্রথমে আমাদের গ্লুকোজ উৎপন্ন হইলো, কার্বোহাইড্রেট ডাইজেশন হয়ে যে এন্ড প্রোডাক্ট গ্লুকোজ সেটা হচ্ছে পোর্টাল শিরার মাধ্যমে আমাদের যকৃতে গেল। হ্যাঁ, এখন শর্করা যে বিপাকটা হয় এটাতে যকৃত হচ্ছে এই শর্করা বিপাকের মাধ্যমে যকৃত গ্লুকোজ লেভেল প্রতি 100 ঘন সেন্টিমিটারে হচ্ছে 90 মিলিগ্রাম গ্লুকোজ হিসেবে নিয়ন্ত্রণ করে। এটা অবজেক্টিভে আসতে পারে, এটা তোমরা দাগায় রাখো। ঠিক আছে, প্রতি 100 ঘন সেন্টিমিটার 90 মিলিগ্রাম গ্লুকোজ হিসেবে নিয়ন্ত্রণ করে। এখন আমরা যে ধরনের কার্বোহাইড্রেটই গ্রহণ করি বা যে ধরনের খাবারই নেই, আমাদের রক্তে গ্লুকোজের মাত্রা যাতে নর্মাল থাকে এই জন্য হচ্ছে যকৃত এই গ্লুকোজটাকে বিপাক করে গ্লাইকোজেনে পরিণত করে ফেলে। হ্যাঁ, এখন দেখো
বলছে কি গ্যালাক্টোজ ফ্রুক্টোজ এইসব হেক্সোজ চিনিকে যকৃত গ্লুকোজে পরিবর্তিত করে গ্লাইকোজেন নামক অদ্রবণীয় পলিস্যাকারাইড হিসেবে সঞ্চিত করে রাখে। মানে যকৃত এই গ্যালাক্টোজ ফ্রুক্টোজ এগুলো তো হচ্ছে হেক্সোজ সুগার, গ্লুকোজও হেক্সোজ সুগার, বাট এগুলিকে যকৃত হচ্ছে গ্যালাক্টোজ আর ফ্রুক্টোজকে প্রথমে গ্লুকোজে পরিণত করে, গ্লুকোজে কনভার্ট করার পর সেই গ্লুকোজটাকে হচ্ছে তারা গ্লাইকোজেনে পরিণত করে। গ্লাইকোজেনে পরিণত করার পর গ্লাইকোজেন হচ্ছে একটা অদ্রবণীয় পলিস্যাকারাইড বা অনেক বড় একটা কার্বোহাইড্রেট চেইন। এটা হচ্ছে দ্রবণীয় থাকে না, তো এইটা হচ্ছে যকৃতে সঞ্চিত থাকে। তারপরে এই যে গ্লুকোজ থেকে যে গ্লাইকোজেন রূপান্তর হলো, এই প্রক্রিয়াটাই মেইনলি কি হচ্ছে গ্লাইকোজেনেসিস নামে পরিচিত। আর এই প্রক্রিয়াটাকে কে স্টিমুলেট করে? ইনসুলিন নামক হরমোন। ইনসুলিন হরমোনের জন্য এই প্রক্রিয়াটা স্টিমুলেট হয় এবং এইটা ঠিকমতো চলতে থাকে। আর এই ইনসুলিনটা কি অগ্নাশয়ে যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থাকে সেখান থেকে আমাদের এই ইনসুলিন হরমোনটা নিঃসৃত হয়। নিঃসৃত হওয়ার পর সেটা হচ্ছে এই রক্তে চিনির লেভেল যখন বেড়ে যায় বা রক্তে গ্লুকোজ যখন বেড়ে যায় তখন গ্লুকোজটাকে গ্লাইকোজেনে কনভার্ট করে দেয়। এখন আসি আমরা, যখন ইনসুলিন কমে যায় তখন কি হয়? গ্লুকোজটা গ্লাইকোজেনে কনভার্ট হইতে পারে না। যখন গ্লাইকোজেনে কনভার্ট হইতে পারে না তখনই মানুষের ব্লাড সুগার লেভেল বেড়ে যায়। যখন মানুষের ব্লাড সুগার লেভেল বেড়ে যায় তখনই হচ্ছে তার ডায়াবেটিস মেলাইটাস হয়। এখন ব্লাড সুগার লেভেল যখন নর্মালের চেয়ে বেড়ে যায়, এখন ডায়াবেটিস মেলাইটাস হয়েছে কিনা সেটা ডায়াগনোস করার কতগুলা ক্রাইটেরিয়া থাকে। যেমন মানুষের ফাস্টিং ব্লাড সুগার দেখতে হয়, যেমন ঘুম থেকে ওঠার পর, সে তো রাতের বেলা খেয়ে ঘুমাইলো, রাতের বেলা খাওয়ার পর থেকে সকালে ঘুম থেকে ওঠার মাঝে যে তখন তো সে কিছু খায় না, তো তখন সেই টাইমটাকে ফাস্টিং ধরা হয়। তো ওই সকালবেলা উঠে খালি পেটে তার ফাস্টিং ব্লাড সুগার একবার চেক করা হয়, তারপরে তাকে খাওয়ার 2 ঘন্টা পর করে আবার আরেকটা ব্লাড সুগার চেক করা হয়। তো ওই সুগারগুলো যদি নর্মাল রেঞ্জের চেয়ে বেশিতে থাকে তখনই আমরা ধরি যে তার ডায়াবেটিস মেলাইটাস হয়েছে। এখন এই নর্মাল সুগার লেভেলটা নর্মালের চেয়ে বেশি কখন থাকে? যখন হচ্ছে আমাদের ইনসুলিন আমাদের ব্লাডে যে গ্লুকোজ থাকে সেটাকে যখন গ্লাইকোজেনে কনভার্ট করতে পারে না, তখনই হচ্ছে আমাদের ব্লাড সুগার লেভেল বেড়ে যায়, ডায়াবেটিস মেলাইটাস হয়। ঠিক আছে? পলিস্যাকারাইড কি? পলিস্যাকারাইড হচ্ছে কার্বোহাইড্রেট, একটা কমপ্লেক্স কার্বোহাইড্রেট যেটা অনেকগুলা মনোস্যাকারাইড মিলে গঠিত হয়। এটা অনেক বড় একটা চেইন। পলিস্যাকারাইডের উদাহরণ আমরা দিতে পারি তোমার গ্লাইকোজেন, স্টার্চ, এগুলা হচ্ছে নর্মালি পানিতে অদ্রবণীয় বা অন্যান্য জায়গায় অদ্রবণীয় থাকে। গ্লাইকোজেন হচ্ছে হিউম্যান বডিতে বেশি থাকে, স্টার্চ হচ্ছে উদ্ভিদের পলিস্যাকারাইড, উদ্ভিদে বেশি থাকে। এগুলাই যখন আমাদের ডাইজেশন হওয়ার পরে এগুলা সিমপ্লেক্স ফর্ম যেটা গ্লুকোজ সেটাতে কনভার্ট হয়। ঠিক আছে? পলিস্যাকারাইড হচ্ছে মেইনলি কমপ্লেক্স কার্বোহাইড্রেট চেইন। এটা পলিস্যাকারাইড সম্পর্কে পুরো জানতে পারবা কোথায়? কোন চ্যাপ্টারে? কোষ রসায়ন বা সেল কেমিস্ট্রি যেটা, ওটাতে। আচ্ছা, এখন তাহলে আমরা গ্লাইকোজেনেসিস কি বুঝলাম, শর্করা বিপাক কিভাবে হইলো যকৃতে বুঝলাম। বুঝছো তো? যদি কোনো ঝামেলা থাকে তাহলে আমাকে বলো। আচ্ছা, শাফি আলম শিখি, তোমার চেক করা হয়েছিল কি ডায়াবেটিস মেলাইটাস দিয়ে চেক করা হয়েছিল নাকি ব্লাড সুগার লেভেল চেক করা হয়েছিল? অনেক সময় করা হয়, অনেকের থাকে, যেমন ছোট বয়সে অনেকে ডায়াবেটিস হয় বা তার ব্লাড সুগার লেভেল বেশি থাকে, বা অনেকে যখন ওবেসিটি থাকে তখন কিছু কিছু প্রবলেম থাকলে তখন তাদেরটাও চেক করা হয়। আচ্ছা, যেটাকে বলে জুভেনাইল ডায়াবেটিস মেলাইটাস। ওকে, এখন আমাদের গ্লাইকোজেনেসিস গেল, আরেকটা আছে কি গ্লুকোনিওজেনেসিস। হ্যাঁ, এখন দেখো, গ্লুকোজের চাহিদার প্রেক্ষিতে যদি যকৃতে গ্লাইকোজেনের ঘাটতি পড়ে তখন নন কার্বোহাইড্রেট উৎস যেমন অ্যামিনো অ্যাসিড আর গ্লিসারল প্রভৃতি থেকে গ্লুকোজ সংশ্লেষিত হয়। এই প্রক্রিয়াকে গ্লুকোনিওজেনেসিস বলে। এখন গ্লুকোনিওজেনেসিসের সংজ্ঞা যখন আসবে তখন তোমাদেরকে এতটুকু লিখতে হবে, কজ তোমাদের বইয়ে কিন্তু গ্লুকোনিওজেনেসিস নিয়ে অন্য সংজ্ঞা নাই। ঠিক আছে? তাহলে গ্লুকোনিওজেনেসিস কি হইলো? মানে আমাদের যকৃতে গ্লাইকোজেন কম হয়ে গেল, তো তখন কি করব? তখন হচ্ছে এই যে তোমার অ্যামিনো অ্যাসিড আর গ্লিসারল, যকৃতে ধরো গ্লাইকোজেন কম, এখন আমাদের বডিতে গ্লুকোজ লেভেল কম হয়ে গেছে। এখন যখন গ্লুকোজ কম হয়ে গেছে, গ্লাইকোজেন থেকে যে গ্লুকোজটা উৎপন্ন হচ্ছে সেটা হইতেছে আমাদের বডির জন্য সাফিসিয়েন্ট হচ্ছে না, তো আমাদেরকে আরো অন্য জায়গা থেকে গ্লুকোজ পাইতে হবে। এখন কিভাবে গ্লুকোজ পাবো? যে অ্যামিনো অ্যাসিড আর গ্লিসারল থাকে সেখান থেকে গ্লুকোজ সংশ্লেষিত হবে, সেগুলো গ্লুকোজ সংশ্লেষিত করে আমাদের বডিকে গ্লুকোজ সাপ্লাই দিবে। এখন একটা জিনিস মনে রাখবা, গ্লুকোজ কিন্তু মানুষের ব্রেনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমার ব্রেনের সেলে যদি 6 সেকেন্ড গ্লুকোজ সাপ্লাই অফ থাকে
তোমার ব্রেন সেল ডেথ হওয়া শুরু করবে, ব্রেন সেল মারা যেতে থাকবে। আর ব্রেন সেল যখন মারা যেতে থাকবে তার মানে কি হবে, মানুষের ব্রেন ডেথ হবে। ব্রেন ডেথ কিন্তু ডেথের একটা ডেথ আমরা দুইভাবে, ডেথ আমাদের দুইভাবে হয় যে আমাদেরকে যখন পড়াইতেছে, একটা হচ্ছে তোমার নর্মাল একটা ডেথ হয়, তোমার অর্গানগুলো মারা যায়, আর একটা হচ্ছে তোমার ব্রেন সেলের ডেথ হয়, ঠিক আছে? ওটা তোমরা এখন বুঝবা না, যাই হোক। তো যদি তোমার এটা মাথায় রাখো যে যদি ব্রেনে তোমার 6 সেকেন্ড গ্লুকোজ সাপ্লাই বন্ধ থাকে তাহলে আমাদের ব্রেনের সেলগুলো মারা যাওয়া শুরু করবে, আমাদের ব্রেন ডেথ হবে। তো এই জন্য গ্লুকোজ সাপ্লাই বডিতে কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এই জন্যই যখন মানুষ অনেকদিন ধরে, ধরো কি অনেকদিন ধরে না খেয়ে আসে, হ্যাঁ, তো তার বডিতে কি থাকে, ফ্যাটগুলো জমা থাকে। প্রথমে অ্যামিনো অ্যাসিড ভাঙে, তারপরে তার বডিতে যে ফ্যাটগুলো জমা থাকে সেই ফ্যাটগুলো ভাঙতে থাকে, ফ্যাট ভেঙে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল হয়। ওই গ্লিসারলটা থেকে পরে হচ্ছে গ্লুকোজ উৎপন্ন হয়ে আমাদের ব্রেন সেলে সাপ্লাই দিতে থাকে গ্লুকোজ, ঠিক আছে? তো এভাবে গ্লুকোনিওজেনেসিসে হচ্ছে তোমার গ্লুকোজ উৎপন্ন হয় অ্যামিনো অ্যাসিড আর গ্লিসারল থেকে, ঠিক আছে? বুঝছো এটা? বুঝলে বলো। তাহলে হচ্ছে তোমার আচ্ছা, এখন আমাদের গেল শর্করা বিপাক। শর্করা বিপাকের পরে আমরা আসি প্রোটিন বিপাক। হ্যাঁ, প্রোটিন বিপাক যকৃতে কয়ভাবে হয়? দুইভাবে হয়। ডিঅ্যামাইনেশন প্রক্রিয়া একটা, আরেকটা হচ্ছে তোমার প্লাজমা প্রোটিন উৎপাদন। ডিঅ্যামাইনেশন প্রক্রিয়ায় কি হবে, খাদ্যের সঙ্গে যে আমরা অতিরিক্ত অ্যামাইনো অ্যাসিড নেই সেটা হচ্ছে দেহ জমায় রাখতে পারবে না, মানে বডিতে জমা থাকবে না। যেগুলো শুধুমাত্র আমাদের প্রোটিন সিনথেসিসের জন্য বা গ্লুকোনিওজেনেসিসের জন্য প্রয়োজন সেগুলাই যকৃতে থাকবে, আর বাকিগুলো হচ্ছে বডি থেকে বের হয়ে যাবে একটা প্রসেসের মাধ্যমে যেটাকে বলে ডিঅ্যামাইনেশন প্রসেস। এখানে শুধু এতটুকুই মনে রাখো, ডিঅ্যামাইনেশনের অনেক বড় একটা মেটাবলিজম প্রসেস আছে, ওইটা তোমাদের এখন লাগবে না কারণ ওটা হচ্ছে মেডিকেলের স্টুডেন্টদের জন্য। তারপরে আসি আমরা প্লাজমা প্রোটিন উৎপাদন, ঠিক আছে? এখন প্লাজমা কি, আমাদের ব্লাডের হচ্ছে দুইটা পার্ট থাকে, রক্তরস আর রক্তকণিকা। রক্তরস যেটা সেটাই হচ্ছে কি প্লাজমা। এখন প্লাজমার যে অনেক ইম্পর্টেন্ট একটা উপাদান সেটা কি প্লাজমা প্রোটিন। কি কি প্লাজমা প্রোটিন আছে? অ্যালবুমিন, গ্লোবিউলিন ইত্যাদি। হ্যাঁ, এই প্লাজমা প্রোটিনগুলো হচ্ছে যকৃতে যে অ্যামিনো অ্যাসিড থাকে সেখান থেকে সংশ্লেষিত হয় এই প্লাজমা প্রোটিনগুলা, ঠিক আছে? এখন এসব প্রোটিন হতেছে কি রক্তের ভিতর দিয়ে ক্যালসিয়াম, পিত্ত লবণ, তারপর কিছু স্টেরয়েড হরমোন এগুলা বহন করে নিয়ে যায়, ঠিক আছে? তারপরে এখানে একটা জিনিস দেখো আমি দাগায় রাখছি স্টার দিয়ে, গ্লোবিউলিনগুলো ইমিউনতন্ত্রের সুরক্ষা দেয়, এটা অ্যাডমিশন টেস্টে আসে। তাহলে এটা মনে রাখবে, এটা দাগায় রাখো, গ্লোবিউলিন ইমিউনতন্ত্রের সুরক্ষা দেয়। তখন তোমার অবজেক্টিভ আসবে ইমিউনতন্ত্রের সুরক্ষা দেয় কোন প্লাজমা প্রোটিন, তাহলে লিখবা কি, দিবা কি গ্লোবিউলিন। আচ্ছা, কি বললা তুমি? বোটানি জেনেটিক ইঞ্জিনিয়ারিং পড়াইও প্লিজ। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ইনশাল্লাহ আপু পড়াই দিব। আচ্ছা, তুমি কি বলছো লার্ন করে ফেলি, কি কি বলবো ভাইয়া, কোনটা কোনটা শিখে বুঝে ফেলতে চাও? ডিঅ্যামাইনেশন বুঝতে চাও? ডিঅ্যামাইনেশন তুমি এখন বুঝবা না, কারণ ডিঅ্যামাইনেশনের আগে আরো অনেক কিছু আছে, ট্রান্স অ্যামাইনেশন, তারপরে হচ্ছে ইউরিক অ্যাসিড সাইকেল, এগুলো অনেক বড় জিনিস। এগুলো হচ্ছে মেডিকেলের স্টুডেন্টদের জন্য। যদি মেডিকেলে চান্স পাও ইনশাল্লাহ সবই বুঝবা, যদি মেডিকেলে আর কি পড়ো। আর যদি তুমি মেডিকেলে না পড়ো তাহলে তোমার ডিঅ্যামাইনেশন লাগবে না। এখন কি তুমি অন্য কিছু জানতে চাইছো? কি জানতে চাইছো বলো, তাহলে আমি দেখি ওটা কি তোমাদের জানানোর জন্য নাকি। আচ্ছা, আমরা প্লাজমা প্রোটিন পড়তেছিলাম। প্লাজমা প্রোটিন তাহলে হচ্ছে গ্লোবিউলিন কি বলছি, ইমিউন তন্ত্রের সুরক্ষা দেয়। আর যে রক্ত, আমাদের যে রক্ত জমাট বাঁধে কি, প্রোথ্রম্বিন আর হচ্ছে ফাইব্রিনোজেন, এগুলোও কি অনেক ইম্পর্টেন্ট প্লাজমা প্রোটিন, ঠিক আছে? এই গেল আমাদের যকৃতে প্রোটিন বিপাক। তাহলে যকৃত শর্করা বিপাক করে, প্রোটিন বিপাক করে, তারপরে কি করবে আমাদের ফ্যাট বিপাক বা ফ্যাট মেটাবলিজম। হ্যাঁ, ফ্যাট কি কি করবে, যকৃত জমা রাখার বদলে এগুলা পরিশোধন করবে আর এগুলা হচ্ছে পরিবহন করবে। এখন ফ্যাট বিপাকে যকৃত যে কাজটা করে, অতিরিক্ত যে কার্বোহাইড্রেট থাকে সেটাকে ফ্যাটে রূপান্তর করবে। তারপরে হচ্ছে কি রক্ত থেকে কোলেস্টেরলকে সরায় নিবে। রক্ত থেকে কোলেস্টেরল সরায় নেওয়ার একটা প্রসেস আছে, রিভার্স কোলেস্টেরল ট্রান্সপোর্ট, ওইটা একটা অনেক বড় মেটাবলিজম প্রসেস। ওই প্রসেসের মাধ্যমে যকৃত রক্ত থেকে কোলেস্টেরল সরায় নিবে। এর ফলে হচ্ছে আমাদের ব্লাডে কোলেস্টেরল লেভেল ঠিক থাকে। কারণ যদি ব্লাডে কোলেস্টেরল বেড়ে যায়, ব্লাড কোলেস্টেরল বেড়ে যাবে কি, সেটা হচ্ছে তোমার হৃৎপিণ্ডের যে ধমনীগুলো সেগুলোকে হচ্ছে কি ব্লক করে ফেলবে। যখন ব্লক করে ফেলবে তখন কি হয়, তোমার অ্যাথেরোস্ক্লেরোসিস বা অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক ফর্মেশন হবে। তো ওই জিনিসটা যাতে না হয় এই জন্য কি করবে, যকৃত রক্ত থেকে কোলেস্টেরলটাকে সরায় দিবে।
তারপরে হচ্ছে গ্লুকোজের যদি ঘাটতি হয় বডিতে, তখন দেখো শ্বসনের উদ্দেশ্য যকৃৎ হচ্ছে ফ্যাটকে ভাঙবে, ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল করবে। ফ্যাটি অ্যাসিড অনেকগুলো রাসায়নিক পদার্থে বিভিন্নভাবে মেটাবলিজমের মাধ্যমে হচ্ছে যকৃৎ থেকে বের হয়ে যাবে, আর যে গ্লিসারলটা থাকবে সেটা হচ্ছে গ্লুকোজে পরিণত হবে। ঠিক আছে, এই গেল আমাদের ফ্যাট বিপাক। আচ্ছা আচ্ছা ভাইয়া, তুমি ওই ডিঅ্যামাইনেশন প্রসেস বলছিলা। আচ্ছা, ডিঅ্যামাইনেশন প্রসেস অনেক বড়, অনেক কঠিন। যদি কখনো তোমাকে সামনাসামনি পাই, তোমাকে আমি সামনাসামনি সুন্দর করে বুঝিয়ে দিব, ঠিক আছে? মানে এখানে তো সবার জন্য, সবাই তো আর মানে অনেকে, সবার জন্য যেটা নর্মাল এখন আমি ওখানে সেটাই পড়াইতেছি। যদি তোমার লাগে এক্সট্রা, তাহলে আমি তোমাকে পুরা শুরু থেকে ডিঅ্যামাইনেশনের আগে থেকে ট্রান্সঅ্যামাইনেশন, তারপরে ডিঅ্যামাইনেশন, তারপরে ইউরিক অ্যাসিড সাইকেল, পুরো প্রোটিন মেটাবলিজম বুঝাই দিব, ঠিক আছে? এখন আমরা এটা আগে শেষ করি, যেটা আগে আমাদের এখন দরকার মেইনলি, ঠিক আছে? এখন আসি, তাহলে আমাদের তিনটা জিনিস গেল, শর্করা বিপাক গেল, প্রোটিন বিপাক গেল, ফ্যাট বিপাক গেল। এখন আমরা পড়বো লোহিত রক্তকণিকা উৎপাদন আর হচ্ছে ভাঙন। আমরা জানি যে লোহিত রক্তকণিকা মেইনলি কোথায় উৎপন্ন হয়? আমাদের তোমার ইয়াতে কি বলে, বোন মেরো সেলে। হ্যাঁ, বোন মেরো সেলে লোহিত রক্তকণিকা উৎপন্ন হয়। কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে লোহিত রক্তকণিকা হচ্ছে যকৃতে উৎপাদন করে, ঠিক আছে? তাহলে শিশুদের লোহিত রক্তকণিকা যকৃত উৎপাদন করবে, পরবর্তীতে যখন বড় হয়ে যাবে তখন হচ্ছে বোন ম্যারো সেল বা অস্থিমজ্জার যে কোষ, সেগুলো এই দায়িত্ব পালন শুরু করবে। আর তখন হচ্ছে যকৃত উল্টা কাজ শুরু করবে, মানে হচ্ছে যকৃত তখন লোহিত রক্তকণিকা গুলোকে ভেঙে দিবে। ভেঙে লোহিত রক্তকণিকা যখন 120 দিনের উপর মানে মারা যায়, তখন হচ্ছে কি লোহিত রক্তকণিকাগুলোকে যকৃত ভেঙে দিবে। এটা হচ্ছে লোহিত রক্তকণিকার উৎপাদন আর ভাঙনের ক্ষেত্রে যকৃতর কাজ। তারপরে আসি আমরা হিমোগ্লোবিনের ভাঙন, ঠিক আছে? হিমোগ্লোবিনের ভাঙন কি? লোহিত রক্তকণিকার আয়ু আমরা জানি কি 120 দিন বা 4 মাস। এরপরে এগুলা যকৃত, প্লীহা আর অস্থিমজ্জা, যে যকৃতে তারপর হচ্ছে প্লীহা বা স্প্লিন যেটা থাকে, স্প্লিন আর হচ্ছে অস্থিমজ্জা বা বোন মেরো সেলে যে ম্যাক্রোফেজ কোষগুলা থাকে, সেগুলার ক্রিয়ায় ভেঙে যাবে। তারপরে লোহিত রক্তকণিকা যখন ভেঙে যাবে, তখন এখান থেকে হিম আর হচ্ছে গ্লোবিন, এই দুইটা জিনিস উৎপন্ন হবে। হিমোগ্লোবিনটা যখন ভাঙবে, হিমোগ্লোবিনটা ভাঙার পর সেখান থেকে হবে হচ্ছে হিম আর গ্লোবিন উৎপন্ন করবে। গ্লোবিন কি হলো? প্রোটিন অংশ, এটা হচ্ছে নিজস্ব অ্যামিনো অ্যাসিডে বিশ্লিষ্ট হয়ে যাবে। আর হিম থেকে যখন আয়রন অংশটা সরে যাবে, সেটা হচ্ছে বিলিভার্ডিন নামে একটা সবুজ রঞ্জক পদার্থ উৎপন্ন করবে। এই রঞ্জক পদার্থ হচ্ছে পরবর্তীতে হলুদ বিলিরুবিনে পরিবর্তিত হবে। আর যে আয়রনটা থেকে যাবে, সেই আয়রনটা হচ্ছে বর্জিত হবে না। এটা হিমোগ্লোবিন উৎপাদনে অস্থিমজ্জার কোষে যে আবার পুনরায় ব্যবহৃত হবে। এই প্রক্রিয়ায় হচ্ছে হিমোগ্লোবিন উৎপন্ন, কি বলে, লোহিত রক্তকণিকা আমাদের হ্যাঁ, এই প্রক্রিয়ায় লোহিত রক্তকণিকা হিমোগ্লোবিনের কি বলে, যকৃত হিমোগ্লোবিনের ভাঙনে কাজ করে, ঠিক আছে? আচ্ছা, যকৃত কিভাবে কাজ করে এটা জিনিস বলে নাই। যকৃতে ম্যাক্রোফেজে যে কাফার সেল থাকে বা কুফার কোষ থাকে, সেগুলা হচ্ছে হিমোগ্লোবিনকে ভেঙে হিমারগ্লোবিনে গঠন করবে। তারপরে হিমারগ্লোবিনে গঠন করার পর গ্লোবিন হচ্ছে প্রোটিন, হিমটা হচ্ছে ভেঙে নিজের অ্যামিনো অ্যাসিড উৎপন্ন হয়ে যাবে। আর হিম থেকে যখন আয়রন অংশটা সরে যাবে, তখন বাকি থাকে কি রঞ্জক পদার্থ। এই রঞ্জক পদার্থটা বিলিভার্ডিন, যেটা পরবর্তীতে বিলিরুবিনে পরিবর্তিত হবে হলুদ কালারের। আর যে আয়রনটা আছে সেটা বর্জিত হবে না, সেটা থেকে যাবে। সেটা হচ্ছে অস্থিমজ্জার কোষে যে আবার হিমোগ্লোবিন উৎপাদনে হেল্প করবে, ঠিক আছে? এইভাবে হচ্ছে হিমোগ্লোবিনের ভাঙন হয়। আচ্ছা, তারপরে বলছে কি, আচ্ছা, বাচ্চাদের রক্ত যে যকৃতে উৎপন্ন হয়, রক্ত না ভাইয়া, মেইনলি হচ্ছে তোমার লোহিত রক্ত কণিকা, রক্তের একটা অংশ, সেটা যকৃতে উৎপন্ন হয়। আর বাচ্চাদের রক্তে যে যকৃতে উৎপন্ন হয়, সেক্ষেত্রে কি বিশেষ কোনো প্রোটিন প্রয়োজন হয়? আচ্ছা, এটা আমি তোমাকে জানাবো না জেনে, ঠিক আছে? এটা আমিও ক্লিয়ারলি জানি না, আমি তোমাকে একটু জেনে জানাবো, ঠিক আছে? আর এটা মাথায় রাখবো, রক্ত না, রক্তের একটা
কণিকা বা লোহিত রক্তকণিকা। রক্তে কিন্তু লোহিত রক্তকণিকা থাকে, অনুচক্রিকা থাকে, শ্বেত রক্তকণিকা থাকে, রক্তের আরো অনেক উপাদান থাকে। ঠিক আছে, এই একটা উপাদান হচ্ছে যকৃতে উৎপন্ন হয় বাচ্চাদের ক্ষেত্রে, পরে সেটা যে হিমোগ্লোবিন অস্থিমজ্জায় উৎপন্ন হয়। তারপরে আসি আমরা কোলেস্টেরল। এটা আমি তোমাকে ক্লিয়ার করব, ঠিক আছে? আমি এই যে ক্লিয়ার হই, তোমাকে এটা আমি ক্লিয়ার করব অবশ্যই। আচ্ছা, বোঝা যাচ্ছে না? আবার কি বোঝা যাচ্ছে না? আবার কি ঝাপসা? দাঁড়াও, আবার ফোকাস করি। বুঝা, এরপরে যদি বুঝা যায় তাহলে বললো, আমি পড়াইতে থাকি, কারণ তোমাদের পড়াইতে অনেক দেরি হয়ে যায়, শেষ হয় না, সময় শেষ হয়ে যায়। আচ্ছা, এরপরে আসি আমরা যকৃত কোলেস্টেরল উৎপাদন করে। কোলেস্টেরল বা ফ্যাট সমৃদ্ধ খাদ্য যখন গ্রহণ করি, হ্যাঁ, তখন হচ্ছে যকৃতে কোলেস্টেরল উৎপন্ন হয়। হার্ট অ্যাটাক আর স্ট্রোক সংক্রান্ত জটিলতায় কোলেস্টেরল বিশেষ ভূমিকা পালন করে, এটা তো আমরা জানি। মানে হচ্ছে যখন আমরা ফ্যাট সমৃদ্ধ খাবার গ্রহণ করি তখন হচ্ছে যকৃতে কোলেস্টেরল উৎপন্ন হয়। আচ্ছা, ঠিক আছে, সবাই তো বলতেছে ঠিক আছে। আচ্ছা, তাহলে কোলেস্টেরল উৎপাদন গেল। তাহলে আমরা ফ্যাট সমৃদ্ধ খাদ্য যখন গ্রহণ করব তখন হচ্ছে যকৃতে কোলেস্টেরল উৎপন্ন হবে। আর কোলেস্টেরল কি অনেক খারাপ একটা জিনিস। ভালো কাজও, ভালো কোলেস্টেরল আছে, খারাপ কোলেস্টেরল আছে। খারাপ কোলেস্টেরল কোনটা? এলডিএল। আর ভালো কোলেস্টেরল যেটাকে আমরা জানি কি এইচডিএল। তো কোলেস্টেরল হচ্ছে কি হার্ট অ্যাটাক, তারপরে স্ট্রোক, এইসবের ক্ষেত্রে হচ্ছে কোলেস্টেরলের অনেক ইম্পর্টেন্ট কাজ করে। তারপরে আসি পিত্ত উৎপাদন। যকৃত কোষ যেটা বা হেপাটোসাইট থাকে, সেটা হচ্ছে পিত্ত বা পিত্ত রস ক্ষরণ করে। হ্যাঁ, অনবরত পিত্ত রস ক্ষরণ হয় ওখান থেকে, এবং সেটা আমাদের পিত্তথলিতে জমা থাকে। তারপরে যকৃত কোষ স্টেরয়েড থেকে পিত্ত লবণ, যেমন কি সোডিয়াম গ্লাইকোকুলেট আর সোডিয়াম টরোকুলেট, এগুলো হচ্ছে সংশ্লেষ করে। আর পরিপাক অঙ্গ হিসেবে হচ্ছে পিত্ত উৎপাদন আর পরিপাক অঙ্গ যেহেতু যকৃত, তাহলে এখানে পিত্ত উৎপাদন আর ক্ষরণ এটা অনেক ইম্পর্টেন্ট। কারণ কি পিত্তরস আমাদের ক্ষুদ্রান্ত্রে খাদ্য পরিপাকের জন্য ক্ষারীয় পরিবেশ সৃষ্টি করে, প্লাস ফ্যাট ইমালসিফিকেশনে হেল্প করে। তো এই জন্য পিত্তরস উৎপাদন, পিত্তরস অনেক ইম্পর্টেন্ট, আর যকৃতের এই কাজটাও অনেক ইম্পর্টেন্ট। তারপরে কি হরমোনের ভাঙে, কিছু কিছু হরমোন আছে যেগুলা অনেক ইজিলি ধ্বংস হয়ে যায়, যেমন টেস্টোস্টেরন আর অ্যালডোস্টেরন, এগুলা হচ্ছে যকৃত এইসব হরমোনকে ধ্বংস করে দেয় বা ভেঙে দেয়। ঠিক আছে, যকৃত তারপরে হচ্ছে যকৃত এইসব হরমোনের কাজের ক্ষেত্রে হেল্প করে। তারপরে আসি আমরা কি টক্সিন বা বিষ অপসারণ করে। মানে কি শরীরের ভিতর অনেক ধরনের মেটাবলিজম বা অনেক ধরনের কেমিক্যাল প্রসেসের ফলে হচ্ছে আমাদের বডিতে কিছু টক্সিন বা বিষ সৃষ্টি হয়। এগুলার যকৃতের কোষের ভিতরে আবার জৈব রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে এই বিষগুলা হচ্ছে প্রশমিত হয়ে যায় বা বডি থেকে বের হয়ে যায়। তারপরে আসে তাপ উৎপাদন বা যকৃত তাপ উৎপাদন করে। যকৃতের ভিতরে এত ধরনের রাসায়নিক বিক্রিয়া হয়, এত কিছু হয়, হ্যাঁ, তো বিক্রিয়ার শেষে কি হয় আমরা জানি যে একটা নির্দিষ্ট পরিমাণ তাপ উৎপন্ন হয়। তোমরা রাসায়নিক বিক্রিয়া বা রাসায়নিক সাম্যাবস্থা পড়ছো, বা যারা পড়ো নাই এখনো তারা পড়বা, বা যারা এইচএসসি পরীক্ষা দিবা তারা পড়ছো, তো তোমরা ওখানে জানো যে বিক্রিয়ার পর একটা তাপ উৎপন্ন হয় বা তাপের একটা মান আছে, তোমাদেরকে পড়ায়। তো ওই রকম যকৃতের মানুষের বডিতে যেহেতু রাসায়নিক বিক্রিয়া হচ্ছে, সেখানেও তাপ উৎপন্ন হচ্ছে। তো এই তাপমাত্রা হচ্ছে বাইরের তাপমাত্রার সাথে বডির তাপমাত্রাকে মেনটেন করে। এর ফলে হচ্ছে বেশি তাপমাত্রার জন্য বা বডির ভিতরে কোনো সমস্যা হয় না। মানে যেমন বাইরে অনেক তাপমাত্রা, বডির ভিতরে অনেক ঠান্ডা, এরকম হইলে তো আমাদের সমস্যা হইতো। বা বাইরে বডির ভিতরে অনেক তাপ, বাইরে অনেক ঠান্ডা, এই জন্য হইতেছে তোমার বডির ভিতরে তাপের ভারসাম্য বাইরের সাথে বজায় রাখে এই তাপ উৎপাদনের ফলে। এভাবে হচ্ছে যকৃত বিপাকীয় ভূমিকায় কাজ করে। তাহলে আরেকবার বলি, যকৃত কি কি বিপাকীয় ভূমিকা করে। প্রথমে হচ্ছে শর্করা বিপাক করে, যেখানে কি হয় দুই ভাবে হয়, গ্লাইকোজেনেসিস আর হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। তারপরে হচ্ছে তোমার আরেকটা করে কি প্রোটিন বিপাক, ডিঅ্যামাইনেশন, প্লাজমা প্রোটিন উৎপাদন করে। তারপরে হচ্ছে ফ্যাট বিপাক করে, ফ্যাট বিপাকের মাধ্যমে হচ্ছে গ্লিসারল থেকে গ্লুকোজ উৎপন্ন করে। তারপরে আরেকটা কি করে, লোহিত রক্তকণিকা উৎপাদন করে শিশুদের ক্ষেত্রে, ভাঙে হচ্ছে বড়দের ক্ষেত্রে। তারপরে যকৃত হচ্ছে লোহিত রক্তকণিকা যে হিমোগ্লোবিন থাকে সেটাকে ভাঙে। তারপরে কি করে, কোলেস্টেরল উৎপাদন করে। তারপর হচ্ছে পিত্তরস উৎপাদন করে, সেটাকে আবার যকৃত জমা রাখে। তারপরে কি করে, হরমোন ভাঙে, কিছু কিছু হরমোন ইজিলি ভেঙে যায়, সেগুলোকে ভাঙে। তারপরে হচ্ছে টক্সিন বা বিষ অপসারণ করে, বিভিন্ন ধরনের টক্সিন উৎপন্ন হয়, এগুলা হচ্ছে টক্সিন বা বিষ অপসারণ
অপসারণ করে, তাপ উৎপাদন করে। ঠিক আছে, এই প্রসেসের মাধ্যমে হচ্ছে এইসব ভাবে যকৃত বিপাকীয় ভূমিকায় কাজ করে। এই গেল আমাদের যকৃত, মানে একটা পরিপাক গ্রন্থি, এটার বিভিন্ন ধরনের কাজ। ঠিক আছে, আচ্ছা টক্সিন গুলা কি কি আপু? একটা টক্সিন তোমাকে আমি বলি, যেমন হচ্ছে ইউরিক অ্যাসিড, নাইট্রোজেন। হ্যাঁ, অ্যামিনো অ্যাসিড যখন বিপাক হয় তখন আমাদের বডিতে ইউরিক অ্যাসিড উৎপন্ন হয়, নাইট্রোজেন উৎপন্ন হয়, ক্রিয়েটিন। ইউরিক অ্যাসিড নাইট্রোজেন এই দুইটা জিনিসই ধরা। হ্যাঁ, এই দুইটা জিনিস কি অনেক খারাপ বডির জন্য, নাইট্রোজেনাস, এগুলো হচ্ছে বডির টক্সিন। ঠিক আছে, এগুলোর জন্য যদি এখন তোমার বডিতে ইউরিক অ্যাসিড বেড়ে যায়, কিডনির হচ্ছে কিডনির জন্য প্রবলেম, তারপরে ক্রিয়েটিনিন বেড়ে যায়, এগুলো হচ্ছে কিডনির জন্য প্রবলেম করে। তো এইসব টক্সিন গুলা যকৃত অপসারণ করে, ইউরিক অ্যাসিড, নাইট্রোজেনাস বেস, নাইট্রোজেন জাতীয় পদার্থগুলা, এগুলাই মেনলি হচ্ছে টক্সিন। ঠিক আছে, আরো অনেক টক্সিন আছে। তোমার পড়ার সাথে রিলেটেড কি এই দুইটা তুমি মনে রাখতে পারো, যেমন আমাদের প্রোটিন বিপাকের মাধ্যমে অ্যামিনো অ্যাসিড, সেখান থেকে এই টক্সিন গুলো উৎপন্ন হয়। ঠিক আছে ভাইয়া, এখন আসি আমরা অগ্নাশয়ে। অগ্নাশয়ে ওই দিন আমরা পড়ছিলাম তোমার যকৃত, হ্যাঁ, আর আজকে পড়বো একটা অগ্নাশয়। এখন দেখো অগ্নাশয় বা প্যানক্রিয়াস, অগ্নাশয়কে কি বলছে? অগ্নাশয় হচ্ছে তোমার কি পাকস্থলীর নিচে অবস্থিত আর উদর গহ্বরে ডিওডেনামের অর্ধবৃত্তাকার কুণ্ডলীর ফাঁক থেকে প্লীহা পর্যন্ত বিস্তৃত। ওই দিন একটা ছবি দেখাইছিলাম তোমাদেরকে, মনে আছে এই ছবিটা? এই যে এটা হচ্ছে আমাদের প্যানক্রিয়াস, অগ্নাশয়। এটা কোথা থেকে? পাকস্থলীর নিচে অবস্থিত। এই দেখো পাকস্থলীর নিচে অবস্থিত, ডিওডেনামের অর্ধবৃত্তাকার কুণ্ডলীর ফাঁক থেকে শুরু করে এদিকে আমাদের অবস্থান করে স্প্লিন। হ্যাঁ, ধরে নাও এই জায়গায় আমাদের স্প্লিন অবস্থিত। তাহলে এতটুকু পর্যন্ত, এই পর্যন্ত হচ্ছে বিস্তৃত আমাদের অগ্নাশয়। ঠিক আছে, এখন অগ্নাশয় বলছে কি তোমার 20 সেন্টিমিটার লম্বা আর 5 সেন্টিমিটার চওড়া একটা মিশ্র গ্রন্থি। তাহলে অগ্নাশয় হচ্ছে 20 সেন্টিমিটার লম্বা আর 5 সেন্টিমিটার চওড়া একটা মিশ্রিত গ্রন্থি। হ্যাঁ, এখন দেখো এর চওড়া যে দিকটা ডিওডেনামের কুণ্ডলীর ফাঁকে থাকে সেটাকে বলা হচ্ছে তোমার মাথা। দেখো ডিওডেনামের কুণ্ডলীর ফাঁকে যে অংশটা, হ্যাঁ, এটা হলো মাথা বা হেড, যেটা প্লীহা পর্যন্ত বিস্তৃত, এটা হলো লেজ বা টেইল, আর মাঝখানে যে অংশটা এতটুকু হচ্ছে বডি। এই হলো আমাদের অগ্নাশয়। এখন বলছে কি অগ্নাশয় গ্রন্থি থেকে ছোট ছোট নালিকা বের হয়ে একত্রিত হয় এবং উইসাং নালী গঠন করে। এই নালী গ্রন্থির দৈর্ঘ্য বরাবর এসে ডিওডেনামের কাছে অভিন্ন পিত্তনালীর সাথে মিলিত হয়ে অ্যাম্পুলা অফ ভ্যাটনের মাধ্যমে ডিওডেনামে প্রবেশ করে। হায়, আবার আটকায় গেছে সব, আবার ক্লিয়ার না। খাতার ছবিটা দেখতে পাও নাই? আচ্ছা ঠিক আছে, আরেকবার বলি তাহলে। দেখো অগ্নাশয় বা প্যানক্রিয়াস পাকস্থলী নিচে ডিওডেনামের অর্ধবৃত্তাকার কুণ্ডলীর ফাঁক থেকে বের হয়ে হচ্ছে আমাদের প্লীহা পর্যন্ত বিস্তৃত। ঠিক আছে, এখন যে অংশটা ডিওডেনামের কুণ্ডলীর ফাঁক থেকে বের হয় সেটা হচ্ছে কি মাথা। প্লীহা পর্যন্ত বিস্তৃত যে অংশটা সেটা হচ্ছে তোমার টেইল বা লেজ, আর মাঝখানের যে অংশটা হেড আর টেলের মাঝে সেটা হচ্ছে কি আমাদের বডি। ঠিক আছে, এই গেল আমাদের প্যানক্রিয়াসের, আমরা বললাম যে প্যানক্রিয়াস এভাবে থাকে। এখন এটার কি বলছে, দৈর্ঘ্য 20 সেন্টিমিটার আর প্রস্থ বলছে কি তোমার 5 সেন্টিমিটার। ঠিক আছে, আর হচ্ছে আরেকটা কি বলছে, অগ্নাশয় গ্রন্থি থেকে ছোট ছোট নালিকা বের হয়। অগ্নাশয়ের যে গ্রন্থিগুলো থাকে তোমার একটা হচ্ছে এক্সোক্রাইন আর একটা হচ্ছে এন্ডোক্রাইন থাকে। এক্সোক্রাইন যেগুলো থাকে সেগুলোকে আমরা কি বলি আর এন্ডোক্রাইনটাকে কি বলি এটা আমি সামনে আসবো। ওই গ্রন্থিগুলো থেকে কতগুলো ছোট ছোট নালিকা বের হয়, বের হয়ে তোমার একটা মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট উৎপন্ন করে। দেখো এই নালিকাগুলো বের হয়েছে, ঠিক আছে, বের হয়ে সবগুলো মিলে একটা প্যানক্রিয়াটিক ডাক্ট বা ডাক্ট অফ উইসাং গঠন করছে। এইটা আমরা লাস্ট দিন পড়ছিলাম কি করে, এটা হচ্ছে
কমন বাইল ডাক্ট যেটা থাকে সেটার সাথে মিশে ডিওডেনামের সেকেন্ড পার্টে অ্যাম্পুলা অফ ভ্যাটারে উন্মুক্ত হয়। এই হইল অগ্নাশয়ের মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট, এভাবে মিলে এখানে যে উন্মুক্ত হইল। ঠিক আছে, এটাই তোমাদের বইয়ে বলছে। এভাবে হচ্ছে অগ্নাশয়ের মেইন প্যানক্রিয়াটিক ডাক্টটা আমাদের ডিওডেনামে প্রবেশ করে। এখন আমরা অগ্নাশয় অ্যানাটমি পড়লাম, এখন আমরা অগ্নাশয়ের হিস্টোলজি পড়ব। অগ্নাশয় বলতে কি, দেখো অগ্নাশয়কে আমরা কি জানি, মিশ্র গ্রন্থি হিসেবে জানি। ঠিক আছে, বা অগ্নাশয় দুই ধরনের থাকে, একটা হচ্ছে এক্সোক্রাইন আর একটা হচ্ছে এন্ডোক্রাইন থাকে। এক্সোক্রাইন পার্ট যেটা, এক্সোক্রাইন পার্ট হচ্ছে তোমার কতগুলা কি বলে গ্রন্থি কোষ নিয়ে গঠিত, হ্যাঁ, যেগুলোকে আমরা বলি প্যানক্রিয়াটিক অ্যাসিনি বা অ্যাসিনার সেল। এখন দেখো এই হইলো আমাদের অগ্নাশয়ের এক্সোক্রাইন গ্ল্যান্ড। হ্যাঁ, অগ্নাশয়ের এক্সোক্রাইন গ্ল্যান্ডই হচ্ছে মেইনলি 98% থাকে। হ্যাঁ, 98% এক্সোক্রাইন, 2% থাকে হচ্ছে তোমার এন্ডোক্রাইন। এক্সোক্রাইনের মধ্যে কি থাকে, প্যানক্রিয়াটিক অ্যাসিনি থাকে। হ্যাঁ, এই ধরো এই গোল গোল যেগুলা, এগুলা হলো আমাদের প্যানক্রিয়াটিক অ্যাসিনাই। এই প্যানক্রিয়াটিক অ্যাসিনাইগুলা কতগুলা পিরামিড শেপের সেল নিয়ে গঠিত হয়, যেগুলাকে বলে হচ্ছে অ্যাসিনার সেল। এই একটা সেল, এই যে এটা হচ্ছে তোমার অ্যাসিনার সেল। ঠিক আছে, একটা পিরামিড শেপ, এটা হচ্ছে অ্যাসিনার সেল। এরকম অনেকগুলো অ্যাসিনার সেল নিয়ে একটা প্যানক্রিয়াটিক অ্যাসিনাই গঠিত হলো। এরকম অনেকগুলা প্যানক্রিয়াটিক অ্যাসিনাই নিয়ে হচ্ছে আমাদের প্যানক্রিয়াসের এক্সোক্রাইন পার্টটা গঠিত হয়, যেখান থেকে এক্সোক্রাইন পার্ট থেকে কি সিক্রেট হয়, এনজাইম সিক্রেট হয় বা ডাইজেস্টিভ এনজাইম সিক্রেট হয়। যেই ডাইজেস্টিভ এনজাইমগুলো আমাদের ডিওডেনামে যে বা ক্ষুদ্রান্ত্রে যে আমাদের খাবারের ফাইনাল পরিপাকটা হইতে হেল্প করে। এখন এই প্যানক্রিয়াটিক অ্যাসিনাই সেলগুলা, অনেকগুলো প্যানক্রিয়াটিক অ্যাসিনাই সেল মিলে একটা প্যানক্রিয়াটিক অ্যাসিনার সেল মিলে একটা প্যানক্রিয়াটিক অ্যাসিনাই গঠন করলো। এর মাঝে যেই ফাঁকা জায়গাটা, হ্যাঁ, এই জায়গাটাকে বলে হচ্ছে ইন্ট্রালোবিউলার ডাক্ট। মানে এখান থেকে একটা ডাক্ট উৎপন্ন হয় যেটাকে বলে ইন্ট্রালোবিউলার ডাক্ট। এই ইন্ট্রালোবিউলার ডাক্ট পরে এই সেলগুলো থেকে আমাদের যে এনজাইমটা সিক্রেট হইলো, এটা হচ্ছে তোমার ইন্ট্রালোবিউলার ডাক্টে গেল। এই ইন্ট্রালোবিউলার ডাক্টগুলা থেকে ওই এনজাইমগুলা পরে যায় হচ্ছে তোমার একটা ইন্টারলোবিউলার ডাক্ট থাকে, সেই ইন্টারলোবিউলার ডাক্টের মধ্যে। এই ইন্টারলোবিউলার ডাক্ট, অনেকগুলো ইন্টারলোবিউলার ডাক্ট মিলে মিলে হচ্ছে তোমার আমাদের এই মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট বা ডাক্ট অফ উইরসাং গঠন করেন, যেটা আমরা এখানে দেখলাম। কি, এই যে মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট বা ডাক্ট অফ উইরসাং গঠন করলো। এই মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট থেকে পরে ওই এনজাইমগুলা কোথায় যায়, আমাদের ডিওডেনামে যেয়ে পড়ে। মানে মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট থেকে এনজাইমগুলা ডিওডেনামে গেল, তার সাথে কি আসলো, বাইল আসলো। এই সবগুলা যখন আমাদের ডিওডেনামে যায়, ডিওডেনামে যাওয়ার পর ওই এনজাইমগুলা হচ্ছে তোমার অ্যাক্টিভেট হয়। অ্যাক্টিভেট হওয়ার পরে ওগুলা আমাদের খাবারের উপর কাজ করে। এভাবে অগ্নাশয় থেকে যে ডাইজেস্টিভ এনজাইমগুলো উৎপন্ন হইলো, এগুলো আমাদের ডিওডেনামে গেল, গিয়ে খাবারের উপর কাজ করলে খাবারটাকে ডাইজেস্ট করলো। এই হইলো মেইন প্রসেসটা। ঠিক আছে, এই হচ্ছে আমাদের এক্সোক্রাইন গ্ল্যান্ডের কাজ অগ্নাশয় বা প্যানক্রিয়াসের। আচ্ছা, এখন তাহলে তোমরা যদি এটা বুঝছো কিনা বলো, আমি আরেকবার বুঝাই, তারপরে যদি না বুঝো আমাকে আরেক বইলো, আমি আবার বুঝাবো। তাহলে আমরা জানি কি, আমাদের প্যানক্রিয়াসকে আমরা এক্সোক্রাইন, প্যানক্রিয়াসকে আমরা মিক্সড গ্ল্যান্ড বা মিশ্র গ্রন্থি হিসেবে জানি। কেন? কারণ প্যানক্রিয়াসে এক্সোক্রাইন গ্ল্যান্ড, এন্ডোক্রাইন গ্ল্যান্ড দুই ধরনের গ্ল্যান্ড থাকে। এখন এক্সোক্রাইন গ্ল্যান্ড হচ্ছে আমাদের প্যানক্রিয়াসে মেইনলি বেশি থাকে, 98% আমাদের এক্সোক্রাইন গ্ল্যান্ড, আর হচ্ছে 2% মাত্র এন্ডোক্রাইন গ্ল্যান্ড থাকে। এখন এক্সোক্রাইন গ্ল্যান্ডগুলা যেগুলো থাকে সেগুলো হচ্ছে কিভাবে গঠিত হয়, এক্সোক্রাইন গ্ল্যান্ডটা প্যানক্রিয়াটিক অ্যাসিনাই। ঠিক আছে, প্যানক্রিয়াটিক অ্যাসিনাই, এই অনেকগুলো প্যানক্রিয়াটিক অ্যাসিনাই মিলে হচ্ছে আমাদের এক্সোক্রাইন গ্ল্যান্ড গঠিত হয়। এখন এই প্যানক্রিয়াটিক অ্যাসিনাইগুলা, এগুলা একটা আরেকটা থেকে থাকে কতগুলা ইন্টারলোবুলার সেপ্টা বা কতগুলো একটা পাতলা পর্দা দিয়ে একটা থেকে আরেকটা আলাদা করা থাকে। ওইটা এত কিছু তোমাদের জানা লাগবে না হিস্টোলজি, তোমরা জাস্ট মেইনলি এক্সোক্রাইন গ্ল্যান্ড কি সেটা বুঝো। তো এই ধরো প্যানক্রিয়াটিক অ্যাসিনাই নিয়ে আমাদের একটা প্যানক্রিয়াটিক অ্যাসিনাই, হ্যাঁ, এরকম অনেকগুলো প্যানক্রিয়াটিক অ্যাসিনাই নিয়ে এক্সোক্রাইন গ্ল্যান্ড গঠিত হইলো।
একটা প্যানক্রিয়াটিক অ্যাসিনাই গঠিত হয় কি দিয়ে? কতগুলো পিরামিডাল শেপড অ্যাসিনার সেল দিয়ে। যেমন এই দেখো, একটা পিরামিডাল শেপ অ্যাসিনার সেল, এরকম অনেকগুলো পিরামিডাল শেপ অ্যাসিনার সেল নিয়ে একটা প্যানক্রিয়াটিক অ্যাসিনাই গঠিত হইলো। আর একটা প্যানক্রিয়াটিক অ্যাসিনাই সেম অনেকগুলা অ্যাসিনার পিরামিডাল শেপ অ্যাসিনার সেল নিয়ে গঠিত হইলো। এখন এই অ্যাসিনার সেলগুলোর মাঝে একটা ফাঁকা জায়গা থাকে, যেখান থেকে একটা ডাক্ট উৎপন্ন হয়, যেটাকে আমরা বলি হচ্ছে তোমার ইন্ট্রালোবিউলার ডাক্ট। এই ইন্ট্রালোবিউলার ডাক্ট, এই অ্যাসিনার সেলগুলো থেকে যে এনজাইমটা বা ডাইজেস্টিভ এনজাইমটা সিক্রেট হয়, সেটা হচ্ছে এই ইন্ট্রালোবিউলার ডাক্টে যায়। এই ইন্ট্রালোবিউলার ডাক্ট থেকে পরে এনজাইমগুলো যায় হচ্ছে আমাদের ইন্টারলোবিউলার ডাক্টে। ঠিক আছে, ইন্টারলোবিউলার ডাক্ট থেকে কতগুলো, সেই ইন্টারলোবিউলার ডাক্টে যায়। অনেকগুলো ইন্টারলোবিউলার ডাক্ট একত্র যুক্ত হয়ে হয়ে আমাদের মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট বা প্যানক্রিয়াসের ডাক্ট অফ উইরসাং গঠন করে, যেটা মেইনলি আমাদের ডিওডেনামে যে উন্মুক্ত হয়। এখন এই যে এনজাইমগুলো অ্যাসিনার সেল থেকে ইন্ট্রালোবিউলার ডাক্টে গেল, সেখান থেকে এটা ইন্টারলোবিউলার ডাক্টে গেল। ইন্টারলোবিউলার ডাক্ট থেকে এগুলা মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট হয়ে এনজাইমগুলো আমাদের ডিওডেনামে যে পড়লো, সেখানে ডিওডেনাম থেকে হচ্ছে ক্ষুদ্রান্ত্র বা ডিওডেনামে যাওয়ার পর সেখানে হচ্ছে আমাদের খাবারগুলো মেইনলি ডাইজেস্ট হইলো। এই প্রসেসের মাধ্যমে অগ্নাশয় এনজাইমগুলো হচ্ছে আমাদের খাবারটাকে ডাইজেস্ট করে। ঠিক আছে, এই হইলো আমাদের এক্সোক্রাইন পার্ট গেল প্যানক্রিয়াসে। এখন আসি এন্ডোক্রাইন পার্টে, যেটা মাত্র 2% থাকে। তো এই যে আমাদের অ্যাসিনার প্যানক্রিয়াটিক অ্যাসিনাই থাকে, এগুলার মাঝে মাঝে কিছু কিছু আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থাকে। এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সগুলা হচ্ছে আমাদের ইনসুলিন ক্ষরণ করে। ইনসুলিন, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে 4 ধরনের সেল থাকে, আলফা সেল, বিটা সেল, ডেল্টা সেল, আরেকটা হচ্ছে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড বা পিপি সেল। ঠিক আছে, এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স 4 ধরনের কোষ নিয়ে গঠিত, আলফা সেল, বিটা সেল, ডেল্টা সেল, পিপি সেল। আলফা সেল সিক্রেট করে ইনসুলিন, বিটা সেল সিক্রেট করে গ্লুকাগন, তারপরে হচ্ছে ডেল্টা সেল সিক্রেট করে সোমাটোস্ট্যাটিন, আর হচ্ছে পিপি সেল সিক্রেট করে হচ্ছে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। ঠিক আছে, এই হরমোন সিক্রেট করে, এই 4টা হরমোন সিক্রেট করে। এখন আমরা জানি কি ইনসুলিন কি করে, আমাদের ব্লাড গ্লুকোজ লেভেল কমায়। যখন আমাদের বডিতে গ্লুকোজ লেভেল বেড়ে যায়, তখন সে হচ্ছে গ্লুকোজকে গ্লাইকোজেনে চেঞ্জ হইতে হেল্প করে বা গ্লুকোজ লেভেল ব্লাডে নিয়ন্ত্রণ করে। সেম গ্লুকাগন কি করে, ইনসুলিনের অপোজিট কাজ করে। যখন আমাদের বডিতে ব্লাড গ্লুকোজ লেভেল কমে যায়, তখন কি করে, সে গ্লাইকোজেন থেকে গ্লুকোজ যে উৎপন্ন হয় বা গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়া যে গ্লুকোজ উৎপন্ন হয়, সেখানে হচ্ছে গ্লুকাগন হরমোনটা কাজ করে। এভাবে হচ্ছে ব্লাডে হচ্ছে শর্করা লেভেল ইনসুলিন আর গ্লুকাগন মেনটেন করে। আর এই হরমোনগুলো কোত্থেকে আসে? আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে, যেটা আমাদের প্যানক্রিয়াসের এন্ডোক্রাইন পার্ট। এই হইলো আমাদের প্যানক্রিয়াসের হিস্টোলজি গেল, এক্সোক্রাইন পার্ট, এন্ডোক্রাইন পার্ট। এখন তোমরা এখানে সবকিছু বুঝছো কিনা আমাকে বলো, কিছু যদি না বুঝে থাকো বলো, আমি তাহলে সামনে যাব। যদি সব ক্লিয়ার থাকে আমাকে বলো, তাইলে আমি নেক্সট জিনিস যেটা সেটাতে যাই। বলো, বুঝছো নাকি সবাই? কারণ এটা একটু কঠিন বা এই জিনিসটা একটু পেঁচানো, আমার নিজের বুঝতে অনেক সমস্যা হইতো। পরে আস্তে আস্তে পড়তে পড়তে বা মেডিকেলে যে মেনলি সব ক্লিয়ার হয়েছে, আগে আমার ক্লিয়ার করতে অনেক কষ্ট হইতো এটা। আচ্ছা ঠিক আছে, বুঝেছো তোমরা। এখন আসি, অগ্নাশয়ের কিছু কিছু জিনিস থাকে, যেমন অগ্নাশয়ের মেইন জিনিসটা কি সেটা আমি বুঝিয়ে দিলাম, এক্সোক্রাইন পার্ট, এন্ডোক্রাইন পার্ট যা আছে সেই। এখন আসি আমাদের অগ্নাশয়ের কাজ যেটা, কাজ, এটা তোমাদের বইয়ের মধ্যে সুন্দর মতো লেখা আছে, তোমরা অগ্নাশয়ের কাজ বই থেকে পড়লেই বুঝবা। অগ্নাশয়ের কাজের মধ্যে এমন কিছু নাই, জাস্ট এখানে হচ্ছে মুখস্থ করার মতো, মুখস্থ করে ফেলবা। আর ভিতরে যে জিনিসটা আমি যেটা বুঝাইছি, আচ্ছা, আর বাকি আর যেটা আমি এতক্ষণ যা বুঝাইছি সেগুলোই ভিতরে লেখা আছে, ওইটা পড়লেও তোমরা বুঝবা। তোমাদের আর অগ্নাশয়ের যে 4টা সেলের কথা বললাম, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের, ওই 4টা সেলের কথা নতুন বইয়ের মধ্যে আছে। তো ওইটা নতুন বই থেকে পড়ে নিবা তোমাদের, যাদের নতুন বই আছে। আর যাদের নতুন বই নাই তারা একটু দেখে নিও, বা যদি মনে না থাকে আমাকে বললো, আমি লিখে দিব তাহলে। আর আমি যে বলছি পারলে লিখে নাও। এই গেল আমাদের অগ্নাশয়ের বিভিন্ন জিনিসপত্র। হ্যাঁ, এখন আরেকটা জিনিস আছে, এখানে বলছে যে অগ্নাশয়ের বহিঃখরা অংশ থেকে, বা এক্সোক্রাইন পার্ট থেকে
অগ্ন্যাশয় রসের সাথে ক্ষরিত হয় কি বাইকার্বনেট আয়ন বা বহিঃক্ষরা অংশ থেকে ক্ষরিত হয় বাইকার্বনেট আয়ন। পাকস্থলীতে যে আংশিক পাচিত্য খাদ্যটা থাকে বা যেটা কাইমটা উৎপন্ন হয় আমাদের পাকস্থলীতে, সেটা কিন্তু গ্যাস্ট্রিনের জন্য অনেক বেশি অ্যাসিডিক থাকে। তো বাইকার্বনেট হচ্ছে তোমার ক্ষারীয় থাকে। তো এই ক্ষারীয় হওয়ার কারণে হচ্ছে ওই কাইমটা হচ্ছে তোমার কি হয়, নিরপেক্ষ হয়ে যায়। যখন এটা নিরপেক্ষ হয়ে যায় তখন যখন এই কাইমটা ক্ষুদ্রান্ত্রে যায়, যাওয়ার জন্য হচ্ছে ক্ষুদ্রান্ত্রের আন্তরিক প্রাচীরের কোনো ক্ষতি করে না। ঠিক আছে, এইভাবে অগ্ন্যাশয় রস হচ্ছে আমাদের অ্যাসিড আর বেসের ভারসাম্য মেনটেন করে বডিতে। ঠিক আছে, অ্যাসিড বেসের ভারসাম্য মেনটেন করে রাখে। এই গেল আমাদের অগ্ন্যাশয়। তারপরে তোমাদের বইয়ের মধ্যে আরেকটা আছে, কি বলে, গ্যাস্ট্রিক গ্রন্থি আর হচ্ছে তোমার আন্ত্রিক গ্রন্থি। আমার সাথে লগ ইন করা আছে। আচ্ছা, নতুন বইয়ের মধ্যে গ্যাস্ট্রিক গ্রন্থি আর তোমার হচ্ছে আন্ত্রিক গ্রন্থি আছে। আমার কাছে নতুন বইটা নাই, আমি কিছু কিছু জিনিস দেখে রাখছিলাম। যেমন গ্যাস্ট্রিক গ্রন্থির কোষগুলা কি কি থাকে, 4 ধরনের কোষ থাকে। অন্তঃক্ষরা বহিঃক্ষরা মানে হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। হ্যাঁ, অন্তঃক্ষরা গ্রন্থিকে বলে হচ্ছে তোমার অনালী গ্রন্থি, বা যেখান থেকে হরমোন ক্ষরিত হয়। যেই গ্রন্থিগুলো আমাদের হরমোন সিক্রেট করে সেগুলোকে আমরা বলি অন্তঃক্ষরা গ্রন্থি। আর হরমোন কোনো নালীর মাধ্যমে বাহিত হয় না, রক্তের মাধ্যমে বাহিত হয়ে যেখানে উৎপন্ন হয় তার থেকে দূরবর্তী স্থানে যে কাজ করে। বহিঃক্ষরা গ্রন্থিকে আমরা বলি স্বনালী গ্রন্থি, বা যেখান থেকে এনজাইম ক্ষরিত হয়। বহিঃক্ষরা গ্রন্থি আমাদের এনজাইম বা ডাইজেস্টিভ এনজাইম, অন্য ধরনের এনজাইম ক্ষরণ করার পর সেটা হচ্ছে আমাদের খাবারের উপর কাজ করে, আর এটা একটা নালীর মাধ্যমে বাহিত হয়। এটাই হলো অন্তঃক্ষরা গ্রন্থি আর বহিঃক্ষরা গ্রন্থি। ঠিক আছে, এখন আরেকটা জিনিস বললাম যে তোমাদেরকে, তোমাদের আরো 2 ধরনের কি বলে গ্রন্থির কথা নতুন বইয়ের মধ্যে আছে, আন্ত্রিক গ্রন্থি আর হচ্ছে গ্যাস্ট্রিক গ্রন্থি। গ্যাস্ট্রিক গ্রন্থির কোষগুলা থেকে কি কি সিক্রেট হয় ওটা বইয়ের মধ্যে লেখা আছে, ওইটা দেখে নিবা। আর গ্যাস্ট্রিক গ্রন্থির মধ্যে কি গ্যাস্ট্রিক গ্রন্থি হচ্ছে কি তোমার মিউকাসের ভিতরে, একদম পাকস্থলীর সবচেয়ে ভিতরে লেয়ার যে মিউকাস, সেখানে কতগুলা গ্যাস্ট্রিক পিট থাকে। ওই গ্যাস্ট্রিক পিটের মধ্যে গ্যাস্ট্রিক গ্রন্থিগুলো থাকে, সেখান থেকে হচ্ছে গ্যাস্ট্রিক গ্রন্থির গ্যাস্ট্রিক রস ক্ষরণ হয়, যেটা আমাদের খাবার ডাইজেশনে হেল্প করে। সেম আন্ত্রিক গ্রন্থি, অন্ত্রের ভিতর কিছু কোষ থাকে, সেখান থেকে হচ্ছে কতগুলো আন্ত্রিক রস ক্ষরিত হয়, সেগুলো হচ্ছে আমাদের অন্ত্রে খাবার পরিপাকে হেল্প করে। এই হইল তোমাদের গ্রন্থির কাজ। ঠিক আছে, তাহলে আমরা 5 ধরনের গ্রন্থি পড়লাম। প্রথমে লালা গ্রন্থি, তারপরে যকৃত, অগ্ন্যাশয়, গ্যাস্ট্রিক গ্রন্থি আর হচ্ছে আন্ত্রিক গ্রন্থি। এই গেল আমাদের 5 ধরনের গ্রন্থি। এখন গ্রন্থির কাজ শেষ। এর মধ্যে সবকিছু বুঝছো তো? যদি কিছু না বুঝে থাকো কোয়েশ্চেন কইরো আমাকে। আর এই যে নুসরাত নাকি জিজ্ঞাসা করলো, জানি ফয়সল জিজ্ঞাসা করলো অন্তঃক্ষরা বহিঃক্ষরা মানে কি, তুমি কি বুঝছো? আমি যে বললাম অন্তঃক্ষরা বহিঃক্ষরা মানে কি, বুঝলে? আচ্ছা, এখন আমাদের এই গেল কি বলে এটাকে, হ্যাঁ, তাহলে আমরা কি কি পড়ছি, ডাইজেশন পড়ছি, ডাইজেশনের জন্য আমাদের কি কি গ্রন্থি লাগে এটা পড়ছি। এখন তো সবকিছু হইলো, এখন আমাদের যে খাবারটা এত কষ্ট করে ডাইজেস্ট হইলো এটা কিন্তু আমাদের অ্যাবজর্ব করতে হবে, তাই না? এখন আজকে বেশি পড়াবো না তোমাদের, শুধু আজকে আমরা কার্বোহাইড্রেট অ্যাবজর্পশন পড়াবো। কার্বোহাইড্রেট অ্যাবজর্পশন পড়াইলেই শেষ। ঠিক আছে, এখন কার্বোহাইড্রেট অ্যাবজর্পশন কিভাবে হয় এটা ফার্স্টে বলি। তোমাদের বইয়ের মধ্যে না এত সুন্দর করে লেখা নাই, একদম ছোট্ট করে লেখা আছে, এটা পড়ে তুমি মেইন জিনিস কি হইলো কিছু বুঝবাই না। তো এই জন্য আগে তুমি বেসিকটা কি বুঝে নাও, তারপরে আমি তোমাকে বইয়েরটা পড়াই দিব। আগে কার্বোহাইড্রেট বেসিক কিভাবে অ্যাবজর্পশন হয়। আমাদের যে কার্বোহাইড্রেট ডাইজেশন হইলো, ডাইজেশনের এন্ড প্রোডাক্ট আমরা কি কি পাইছিলাম, গ্লুকোজ পাইছিলাম, ফ্রুক্টোজ পাইছিলাম আর হচ্ছে গ্যালাক্টোজ পাইছিলাম। এই 3 ধরনের এন্ড প্রোডাক্ট পাইছিলাম কার্বোহাইড্রেট ডাইজেশনে। যদিও মেডিকেলে আমরা বলি যে আচ্ছা, টার্মগুলো একটু ইংলিশে বলবো। আচ্ছা ঠিক আছে, টার্মগুলো কি, কোন কোন টার্ম, আচ্ছা এখন থেকে ইংলিশে বলতেছি। ঠিক আছে,
কার্বোহাইড্রেট ডাইজেশন হইলো, তো সেখানে কার্বোহাইড্রেট ডাইজেশনে আমরা এন্ড প্রোডাক্ট বা যেটা পরিপাক হওয়ার পর সবচেয়ে লাস্টে যেটা পাওয়া গেল সেটা কি ছিল, গ্লুকোজ, গ্যালাক্টোজ আর হচ্ছে ফ্রুক্টোজ। ফ্রুক্টোজ এই দুইটা জিনিসই পড়ি, গ্যালাক্টোজের কথা এতটা থাকে না, কিন্তু যাই হোক গ্লুকোজ, গ্যালাক্টোজ আর ফ্রুক্টোজ তোমাদের বইয়ে যেহেতু আছে। এই হলো আমাদের এন্ড প্রোডাক্ট। এখন এটা ডাইজেশন হইলো ফাইনালি কোথায়, ফাইনাল ডাইজেশন শেষ হইলো কোথায়, আমাদের ক্ষুদ্রান্ত্রে। ক্ষুদ্রান্ত্রে এখন এইটা শোষণ ও অ্যাবজর্পশনও ফার্স্টে হবে ক্ষুদ্রান্ত্রের সেলগুলোর মধ্যে। হ্যাঁ, এখন ক্ষুদ্রান্ত্রের সেলগুলোকে আমরা বলি কি, এন্টেরোসাইট বা এন্টেরোসাইট সেল। এখন একটা সেল, এইটা ধরো আমার ক্ষুদ্রান্তের একটা এন্টেরোসাইট সেল, ঠিক আছে, এই পুরাটা, এখানে লেখাগুলো তোমরা বাদ দাও, এই জাস্ট এই পুরাটাকে ধরো এটা ক্ষুদ্রান্তের এন্টেরোসাইট সেল, ঠিক আছে, এইরকম বড় ইয়াগুলা। তো এই লেখাগুলো তোমরা এখন দেখো না, তোমরা জাস্ট এতটুকু দেখো যে এটা হচ্ছে আমাদের একটা ডিওডেনাম বা স্মল ইন্টেস্টাইনের একটা এন্টেরোসাইট সেল। এই সেলের উপরের যেটা সেটাকে বলে আমরা অ্যাপিকাল পার্ট, আর এটা হচ্ছে বেজাল পার্ট বা নিচের অংশ, এটা হচ্ছে উপরের অংশ। হ্যাঁ, অ্যাপিকাল পার্টে কতগুলো থাকে কি, ব্রাশ বর্ডার বা বাংলা বইয়ের মধ্যে হয়তো মনে হয় ব্রাশ বর্ডারই লেখা, বাংলায় টার্মগুলো এত না ভালো মতো এখন আর মনে নেই, ভুলে গেছি ঠিক ঠিক মতো। আচ্ছা দাঁড়াও আমি দেখি কি লেখা তোমাদের খাবারের ক্লাসিফিকেশন। আচ্ছা ধরো এটা হচ্ছে তোমার ব্রাশ বর্ডার, বা ভিলাই এর মতো। তো এই ব্রাশ বর্ডার আটকায় গেছে, ক্লিয়ার না, এখনো ক্লিয়ার না আমার কাছে, আমার ফোনের মধ্যে তো ক্লিয়ার আসতেছে, মানে আমি যেই ফোনটাতে দেখতেছি। আর হ্যাঁ, ব্লার। আচ্ছা দাঁড়াও আবার ফোকাস দেই। বলো তো এখনো ব্লার নাকি? এখনো ব্লার? সবার কাছে কি ব্লার আসতেছে? কজ আমি যে ফোনটাতে দেখতেছি সেটাতে আমি ঠিকই দেখতে পাইতেছি। আচ্ছা এই তো, আচ্ছা ওরা তো বলতেছে ক্লিয়ার আছে। আচ্ছা ঠিক আছে, এখন ক্লিয়ার। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের একটা ক্ষুদ্রান্তের একটা সেল, স্মল ইন্টেস্টাইনাল এন্টেরোসাইট সেল। হ্যাঁ, এই সেলের এগুলা হচ্ছে তোমার ব্রাশ বর্ডার, আর এখানে হচ্ছে তোমার ভিত্তি ঝিল্লি বা বেজাল পার্ট, আর এটা হচ্ছে কি বলে অ্যাপিকাল পার্ট। এখন তো এই বেজাল পার্টের মধ্যে কই ছিলাম আমি, ভুলে গেলাম তো। ও আচ্ছা হ্যাঁ, তোমাদের কি বলে এখন, আচ্ছা এখন আমাদের খাবারটা ক্ষুদ্রান্ত্রে পরিপাক হইল, পরিপাক হওয়ার পর গ্লুকোজ, গ্যালাক্টোজ আর ফ্রুক্টোজ এই তিনটা জিনিস পাইলাম। এই তিনটা জিনিস পাওয়ার পর এখন এই তিনটা জিনিস হচ্ছে আমাদের ক্ষুদ্রান্ত্রের সেলে শোষিত হবে। হ্যাঁ, সেলের ধরো এগুলো এখন আমাদের সেলের বাইরে আছে, তো সেলের ভিতরে এগুলো শোষিত হবে। এখন আমাদের এই যে ক্ষুদ্রান্ত্রের যে অ্যাপিকাল পার্ট থাকে সেখানে কতগুলা ট্রান্সপোর্টার থাকে বা প্রোটিন ট্রান্সপোর্টার থাকে। একটা প্রোটিন ট্রান্সপোর্টার থাকে গ্লুট 5 বা গ্লুকোজ ট্রান্সপোর্টার 5, আরেকটা হচ্ছে থাকে সোডিয়াম গ্লুকোজ ট্রান্সপোর্টার 1 বা SGLT1। এগুলা কি তোমাদের এগুলার ভিতরের জিনিস তোমাদের কিছু জানা লাগবে না, তোমরা শুধু এতটুকু জানো যে একটা গ্লুকোজ ট্রান্সপোর্টার থাকে আর একটা সোডিয়াম গ্লুকোজ ট্রান্সপোর্টার থাকে। এখন গ্লুকোজ ট্রান্সপোর্টার 5 যেটা, হ্যাঁ সেটা একটা ট্রান্সমেমব্রেন প্রোটিনের মতো কাজ করে, মানে মেমব্রেনের বাইরে থেকে ভিতরে আমাদের যে গ্লুকোজটা থাকবে সেটাকে ভিতরে মেমব্রেনের ভিতরে নিবে, যেটা বাইরে আছে সেটাকে ভিতরে নিবে। এখন এই গ্লুকোজ ট্রান্সপোর্টার 5টা কি করবে, ফ্রুক্টোজকে আমাদের এই এন্টেরোসাইট সেলের বাইরে থেকে ভিতরে নিল, ঠিক আছে, ট্রান্সপোর্ট করলো।
আর যে SGLT1 বা সোডিয়াম গ্লুকোজ ট্রান্সপোর্টার 1, এই দেখো সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্টার 1 আমি লিখে রাখছি নাম। এই সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্টার 1 যেটা, সেটা কি করবে, গ্লুকোজ আর গ্যালাক্টোজকে আমাদের সেলের ভিতর নিবে। এখন এটা বলতে পারছি এটার নাম সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্টার 1 কেন, কারণ এটা গ্লুকোজ আর গ্যালাক্টোজকে তো ট্রান্সপোর্ট করবে, সাথে সোডিয়ামকেও ট্রান্সপোর্ট করবে। কারণ আমরা জানি সেলের বাইরে সোডিয়াম বেশি থাকে, ভিতরে পটাশিয়াম বেশি থাকে। হ্যাঁ, এখন এই সোডিয়ামটা কি করবে, যখন গ্লুকোজ আর গ্যালাক্টোজ আমাদের সেলের ভিতর ট্রান্সপোর্ট হবে, তখন সেই সোডিয়ামটাও গ্লুকোজ আর গ্যালাক্টোজের সাথে আমাদের সেলের ভিতর ট্রান্সপোর্ট হবে। এই জন্য এটার নাম দিচ্ছি কি সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্টার 1। তো এখন আমাদের ফ্রুক্টোজ, গ্লুকোজ আর গ্যালাক্টোজ এই এন্ড প্রোডাক্টগুলো দুইটা ট্রান্সমেমব্রেন প্রোটিনের মাধ্যমে হচ্ছে আমাদের সেলের ভিতর ট্রান্সপোর্ট হইলো। ঠিক আছে, সেলের ভিতর ঢুকে গেল। এইভাবে আমাদের সেলটা এই ট্রান্সপোর্টারগুলোকে অ্যাবজর্ব করলো, ট্রান্সপোর্টারগুলোর মাধ্যমে এন্ড প্রোডাক্টগুলোকে অ্যাবজর্ব করলো। এখন অ্যাবজর্ব করার পরে এগুলা, এই যে গ্লুকোজ, গ্যালাক্টোজ, ফ্রুক্টোজ, এই তিনটা জিনিস কি করবে, বেসাল পার্টে আরেকটা ট্রান্সপোর্টার আছে যেটা কি গ্লুকোজ ট্রান্সপোর্টার 2। এই আর এই সেলের নিচে থাকে কতগুলা ব্লাড ক্যাপিলারি। ঠিক আছে, তো এই এন্ড প্রোডাক্টগুলা সেলের ভিতর থেকে গ্লুকোজ ট্রান্সপোর্টার 2 এর মাধ্যমে আমাদের ব্লাড ক্যাপিলারিগুলিতে চলে যাবে। এই ব্লাড ক্যাপিলারিগুলির মাধ্যমে, এই ব্লাড ক্যাপিলারিগুলির মধ্যে যখন এইগুলো যাবে, তখন এই ব্লাড ক্যাপিলারি থেকে পোর্টাল ভেইনের মাধ্যমে, যেটা পড়ছিলাম কি, যে পোর্টাল ভেইন আমাদের অন্ত্রের যে ক্ষুদ্রান্ত্র, পাকস্থলী, গল ব্লাডার, প্যানক্রিয়াস, এগুলার থেকে নিউট্রিশনগুলো নিয়ে যকৃতে পৌঁছায় দেয়। তাহলে এই পোর্টাল ভেইনের মাধ্যমে ক্যাপিলারি থেকে এই এন্ড প্রোডাক্টগুলো পোর্টাল ভেইনের মাধ্যমে আমাদের যকৃতে পৌঁছাবে। তারপরে যখন যকৃতে পৌঁছাবে, যকৃতে পৌঁছানোর পরে কি পড়লাম, যে গ্লুকোজ, ফ্রুক্টোজ আর গ্যালাক্টোজকে যকৃত গ্লুকোজে পরিণত করে, তারপর সেই গ্লুকোজটাকে গ্লাইকোজেনে পরিণত করে। এইভাবে হচ্ছে খাবার অ্যাবজর্ব হবে, হওয়ার পরে যকৃতে যাবে, সেখান থেকে হচ্ছে যকৃতে বিপাকের মাধ্যমে গ্লাইকোজেন উৎপন্ন করবে। এই পুরোটা হইল আমাদের গ্লুকোজ অ্যাবজর্পশন প্রসেস। এখন তোমরা গ্লুকোজ অ্যাবজর্পশন প্রসেসটা বুঝছো কিনা বলো, আমি আরেকবার বলতেছি। প্রথমে হচ্ছে আমাদের এই ক্ষুদ্রান্ত্রের যে সেল থাকে, এর উপরে কতগুলো ব্রাশ বর্ডার বা ভিত্তিঝিলি, যেটাকে বলে ভিত্তিঝিলি তো বেসাল পার্টকে বলে না, ব্রাশ বর্ডার থাকে। হ্যাঁ, ব্রাশ বর্ডারের মধ্যে কতগুলো ট্রান্সপোর্টার থাকে, সোডিয়াম গ্লুকোজ ট্রান্সপোর্টার 1, গ্লুকোজ ট্রান্সপোর্টার 5 থাকে। এখন এই গ্লুকোজ ট্রান্সপোর্টার আমাদের যে এন্ড প্রোডাক্টগুলো উৎপন্ন হলো, গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, এগুলা হচ্ছে এই ট্রান্সপোর্টার বা ট্রান্সমেমব্রেন প্রোটিনগুলোর মাধ্যমে আমাদের সেলের ভিতর ঢুকবে। গ্লুকোজ ট্রান্সপোর্টার 5 এর মাধ্যমে ফ্রুক্টোজ হচ্ছে আমাদের সেলের ভিতর ঢুকবে, আর সোডিয়াম গ্লুকোজ ট্রান্সপোর্টার 1 এর মাধ্যমে হচ্ছে গ্লুকোজ আর গ্যালাক্টোজ আমাদের সেলের ভিতর ঢুকবে। ঢুকার পরে এগুলা হচ্ছে বেসাল পার্টে একটা থেকে গ্লুকোজ ট্রান্সপোর্টার 2, এইটার মাধ্যমে হচ্ছে ট্রান্সপোর্ট হবে আমাদের সেলের নিচে যে ক্যাপিলারি থাকে কতগুলা, সেই ক্যাপিলারির মধ্যে, ব্লাড ক্যাপিলারির মধ্যে যাবে। যাওয়ার পরে সেগুলো হচ্ছে আমাদের পোর্টাল ভেইনের মাধ্যমে আমাদের যকৃতে চলে যাবে। যকৃতে চলে যাওয়ার পর সেখানে হচ্ছে গ্লুকোজ থেকে পরে আমাদের গ্লাইকোজেন উৎপন্ন হবে। এই হইলো অ্যাবজর্পশনের মেইনলি পুরো প্রসেসটা। এইভাবে অ্যাবজর্পশন হয়। আর তোমাদের বইয়ের মধ্যে যা লেখছে সেখান থেকে মানুষ কিছু বুঝতে পারবে না, কারণ এটা কি ধরনের লেখা আমি বুঝলাম না। দেখো এখানে কি লেখছে, গ্লুকোজ আর গ্যালাক্টোজ ক্ষুদ্রান্তের মিউকাস ঝিল্লির কাইনেজ নামক এনজাইমের সহায়তায় ফসফরাস যুক্ত হয়ে সক্রিয় শোষণের মাধ্যমে শোষিত হয়ে পোর্টাল শিরার রক্তে প্রবেশ করে। মানে কি, এই যে ক্ষুদ্রান্ত্রের যে মিউকাস ঝিল্লি, বা এই যে তোমার এইটা, এই যে বেস যেখানে আমাদের এই ট্রান্সপোর্টারগুলো থাকে, এই ঝিল্লিটার মাধ্যমে হচ্ছে তোমার এখানে একটা এনজাইম কাজ করে যেটা কাইনেজ এনজাইম। তার মানে হচ্ছে এই কাইনেজ এনজাইমের সহায়তায় অতি দ্রুত কি করবে, এটার সাথে আবার ফসফরাস যুক্ত হবে। ঠিক আছে, ফসফরাস যুক্ত হয়ে কাইনেজ এনজাইমের সহায়তায় সক্রিয় শোষণ বা হচ্ছে অ্যাক্টিভ অ্যাবজর্পশন, এটা একটা প্রসেস। সক্রিয় শোষণ ওইটা আরো বড় একটা জিনিস, ওইটা মেকানিজম অনেক বড়, কঠিন, ওইটা তোমাদের জানা লাগবে না। তো শুধু তোমরা জানো যে সক্রিয় শোষণের মাধ্যমে আমাদের সেলের মধ্যে শোষিত হইলো, তারপরে সেখান থেকে হচ্ছে পোর্টাল শিরার রক্তের মাধ্যমে আমাদের যকৃতে পৌঁছায় গেল, শেষ। তারপরে দেখো কি, পোর্টাল শিরা দিয়ে শোষিত খাদ্যসার যকৃতে মুক্ত করে, পোর্টাল শিরা দিয়ে পৌঁছায় যকৃতে মুক্ত করলো। এতটুকুই আমাদের বইয়ে শর্করার অ্যাবজর্পশন, এতটুকুই বোঝাইছে, আর বোঝায় নেই। তো মেইনলি শর্করার অ্যাবজর্পশন আমি যেটা বললাম সেটা। হ্যাঁ, এই জিনিসটা তোমরা মনে রেখো, ঠিক আছে? আচ্ছা, আজকে তোমাদের এই পর্যন্তই পড়াইলাম, আর একদিনে বেশি পড়াইলে মাথায় ঢুকেও না।
ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্ত শেষ করি। আচ্ছা, এখন তাহলে আমরা যে যে জিনিসগুলো পড়ছি আজকে, কি কি পড়লাম? অগ্নাশয় পড়ছি, যকৃতের বিপাকীয় ভূমিকা পড়ছি, তারপরে হচ্ছে আমাদের অগ্নাশয় পড়ছি, তারপরে আমাদের আরো লালা আর হচ্ছে তোমার কি গ্যাস্ট্রিক গ্রন্থি আর আন্ত্রিক গ্রন্থির কথা আমি বলছি, তোমাদের নতুন বই আছে, ওখানে এমন কিছু নাই বোঝার মতো, তোমরা পড়লেই বুঝবা। আর একটা হচ্ছে বললাম কি, এই যে শোষণ, খাবার কিভাবে শোষণ হয়, পরিপাক হইলো, সবকিছু হইলো, এখন শোষিত হইতে হবে, তো কিভাবে খাবারটা শোষণ হইলো, মানে শর্করা কিভাবে শোষণ হইলো, এই এতটুকু পড়ছি। হ্যাঁ, আর যে চিত্র দিয়ে দেখাই দিয়ে বুঝাইছি, এটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য আমি বুঝা দিছি চিত্রটা, তোমাদের এটা তো লাগবে না, তোমাদের আঁকারও কোনো দরকার নেই, শিখারও কোনো দরকার নেই এই চিত্র, এটা আমি জাস্ট বোঝানোর জন্য দিছি। এই এর মাঝে যদি তোমরা সবকিছু বুঝে থাকো, ঠিক আছে, বোঝা হইলে আর যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে বইলো, আমি আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে এই তো যতটুকু পড়াইছি আমি কিন্তু অনেকখানি পড়ায় ফেলছি তোমাদেরকে। এখন এগুলো যদি তোমরা সাথে সাথে না পড়ে ফেলো তাহলে কিন্তু পরে অনেক জমে যাবে, আর পরে যখন জমে যাবে তখন কিন্তু পরে একসাথে যখন অনেক কিছু পড়তে যাবা তখন বুঝতে অনেক সমস্যা হবে। তো এই জন্য যেদিন যতটুকু পড়ে অতটুকু একবার রিডিং করে রাখো, তাহলে হচ্ছে অ্যাটলিস্ট মাথায় ঢুকে যাবে, মাথায় ঢুকে গেলে পরে হচ্ছে পরে বা যখন মুখস্থ করতে যাবা তখন আর সমস্যা হবে না। ঠিক আছে, আর আজকে কোনো আমাদের শর্টকাট নাই, শর্টকাট লাগেও নাই। আচ্ছা, নেক্সট দিন আমরা বোটানি পড়বো। বোটানির হচ্ছে চ্যাপ্টার 7, অনেকে বলছে যে ওদের চ্যাপ্টার 7-এর সমস্যা আছে, পুষ্প প্রতীক, পুষ্প প্রতীকের ওই সব ওই পার্টটা, ওইখানে অনেক সমস্যা আছে আর ওখান থেকে অনেক অবজেক্টিভও আসে, তো নেক্সট দিন ওই চ্যাপ্টারটা পড়াই দিব। পুরো তো শেষ হবে না, যতটুকু পারি আর কি, দুই দিন লাগায়, নেক্সট 2 দিন হচ্ছে বোটানি পড়বো, তারপরে আবার আমরা জুলজি পড়বো, এটা যতটুকু আছে অতটুকু শেষ করব, তাহলে আমাদের জুলজির এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে, আর নেক্সট দিন হচ্ছে বোটানি পড়বো। ঠিক আছে, কারণ প্রত্যেকদিন জুলজি পড়তে পড়তে বোর হয়ে যাবে। এই তো, আর কিছু আছে? আর যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে তোমরা আমাকে কইরো, যদি এখানে পড়ে কিছু না বুঝো তাহলে নেক্সট দিন কোয়েশ্চেন কইরো, বুঝাই দিব। ও, আমাকে কে জানি বলছিল, আমাকে সামান্তা সামান্তা মনে হয় আমাকে বলছিল যে ডুরা ম্যাটার, পায়া ম্যাটার, গ্রে ম্যাটার আর হোয়াইট ম্যাটারের পার্থক্য বলতে, ওইটা আপু আমি নেক্সট ক্লাসে তোমাকে ওইটা অবশ্যই বলে দিব। ঠিক আছে, আজকে আমার খেয়াল ছিল না, নেক্সট দিন ওইটা ওইটা আমি তোমাকে সুন্দর করে বুঝাই দিব। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, শেষ আজকের মতো, ছুটি। আচ্ছা, যারা সালাম দিতেছো ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আর হচ্ছে থাইকো, সবাই ভালো থাইকো, সাবধানে থাইকো, কজ করোনার পরিস্থিতি দিন দিন খারাপ হইতেছে, বাড়তেছে, আরো বাড়তেছে, আরো বাড়তেই আছে, মানুষজন কোনো মেইনটেইন তো কিছুই করতেছে না, সবাই বের হয়ে যাইতেছে, কেউ কোনো সেফটিও কিছু মেনে চলতেছে না, কি হবে আল্লাহ জানে, আল্লাহ ভালো জানে, আল্লাহ বাঁচায় রাখুন সবাইকে। আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। ঠিক আছে, আল্লাহ হাফেজ, টাটা।